এক বছর পর জীবনের মোড় কোথা থেকে কোথায় ঘুরছে বুঝতে পারছি না। জীবনটা কেমন যে হয়ে গেছে বুঝতেই পারছি না। কি ছিলাম, কি হয়েছি, নিজের দিকে তাকাতেই অবাক হয়ে যাই। মানুষের এত পরিবর্তন হয় নিজেকে না দেখলে বুঝতেই পারতাম না। যদিও এর পিছনে একজনের হাত আছে, আমার প্রিয় মানুষটার। অনেক ভালোবাসতাম, এখনো বাসি, এখনো অনেক ভালোবাসি। তবে এখন তাকে পাওয়ার ইচ্ছে নেই। ঘৃণা করতে তো পারি না, ভালোবাসতাম তো তাকে অনেক। এতদিনে হয়তো বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়তো হয়ে গেছে। বাসার লোকজনের থেকে, বন্ধু বান্ধব থেকে অনেক দূরে আছি। ওরা জানেই না আমি বেঁচে আছি না মরে গেছি। কারো সাথে আর কন্ট্রাক্ট রাখিনি নিজের ইচ্ছায়। হয়তো আম্মু অনেক কান্না করছে, আব্বু আর বন্ধুরা অনেক খুঁজেছে, আর না পেয়ে হয়তো ভেবেছে মরে গেছি। ইচ্ছা করেই যোগাযোগ করিনি, বিশেষ করে রাগে আর গার্লফ্রেন্ডের কাছ থেকে কষ্ট পাওয়ার জন্য। হোটেলে ম্যানেজারের চেয়ারে বসে আছি। ম্যানেজারের পোস্ট এত সহজে পাওয়া হয়নি। আগে থেকে হোটেলের মালিকের সাথে একটু ভালো সম্পর্ক ছিল। মেইন কথা, উনি আমাকে ওনার হোটেলে কাজটা দিয়েছিলেন। একদিন স্যার আপনাকে একটা কথা বলতাম, কি ভাববেন জানি না। ভাবলাম আপনাকে বিষয়টা বলা খুব প্রয়োজন, তাই বলতে চাইছি। বলো। স্যার, আমাদের ম্যানেজার মনে হচ্ছে টাকা সরায়, আর মাঝে মধ্যে আমাদের মতো কর্মচারীদের সাথে বাজে ব্যবহার করে, আর কিছু করলেই আমাদের টাকা কমিয়ে দেয়। টাকা ছড়ানোর বিষয়ে এর আগে একবার শুনছি, কিন্তু কোনো প্রমাণ পাইনি। প্রমাণ ছাড়া তো আর কাউকে দোষারোপ করতে পারি না। জি স্যার, তা ঠিক আছে। হোটেল মালিক চলে গেল, আমি আমার মতো কাজ করতে লাগলাম। না, এই ম্যানেজারের একটা ব্যবস্থা করতে হবে। শালা অনেক টাকা আমার মেরে দিয়েছে, আর আমাদের মতো কর্মচারীদের সাথে বাজে বিহেভ করে। একটু ভুল করলেই দাঁড়া শালা, তোর ব্যবস্থা করতেছি। ঘর তোর রুমে ক্যামেরা রেখে সবকিছু রেকর্ড করে স্যারকে দেখাবো। আর তোর ছুটি যেই ভাবা সেই কাজ। মার্কেটে গিয়ে একটা বোতাম ক্যামেরা নিয়ে সুযোগ বুঝে ম্যানেজারের রুমে রেখে ল্যাপটপে কানেক্ট করে রাখলাম। বেশি কিছু দিন পর প্রমাণ পেয়েও গেলাম, আর স্যারকে সব কিছু দেখালাম। অফিসার, এনাকে নিয়ে যান। যে থালাতে খায় আর সেই থালাতেই ফুটো করে। পুলিশ ম্যানেজারকে নিয়ে গেল, আর হোটেল মালিক আমার কাছে এলো। এসে বলল, তোমাকে ধন্যবাদ এরকম একটা নেমোখারামকে ধরিয়ে দেওয়ার জন্য। নতুন একটা ম্যানেজার দেখতে হবে। আচ্ছা, আজকের মতো যাই। আচ্ছা যাও, সবাই নিজের মতো কাজ করো। হোটেল মালিক চলে যেতে লাগলো, আর আমরাও আমাদের মতো যেতে লাগলাম। এই আকাশ, দাঁড়াও। হোটেল মালিকের কথা শুনে ঘুরে ওনার দিকে এলাম। জি স্যার, বলেন। আপাতত তুমি এই ম্যানেজারের পদটা দেখো। ম্যানেজার আসলে তখন না হয় দেখা যাবে। আমি কি পারবো স্যার? দেখলাম তো সেদিন ইংরেজিতে কথা বলতে পারো। আপনি যেহেতু বলছেন আমি পারবো, তাহলে অবশ্যই পারবো। আর এই একটা বছরের অনেকটাই অভিজ্ঞতা হয়েছে। ওকে। হোটেল মালিক চলে গেল, আমি অনেক খুশি হলাম। তারপর ম্যানেজারের রুমে এসে চেয়ারে শান্তি করে বসলাম। হালার পো হালা সবাইকে অনেক জ্বালিয়েছে। চুপ করে বসে আছি আর ল্যাপটপ টেপাটেপি করছি। তখন শাহিন ভাই এলো, এসে বলল, শাহিন ভাইয়ের সাথে এখানে আসার পর প্রথমে পরিচয় হয়েছিল, আস্তে আস্তে সবার সাথে হয়। 3 বছর ধরে কি করলাম? 1 বছরে তুমি ম্যানেজারের চেয়ারে। একে বলে সুযোগের সদ্ব্যবহার। বুঝলেন ভাইয়া, জীবনে বারবার সুযোগ আসে না, একবারই আসে, ওটাকে আঁকড়ে ধরে থাকতে হয়। যদিও পার্মানেন্ট ম্যানেজার না, কিন্তু এই কাজের ফলে মালিকের কাছে প্রিয়জন হয়ে উঠলাম। দেখো, হয়তো পার্মানেন্ট ম্যানেজার হয়ে যাবা, হলে কিন্তু সবাইকে ট্রিট দিতে হবে। ইনশাল্লাহ। শাহিন ভাইয়া চলে গেল, আমি বের হলাম। ধীরে ধীরে সবাই আমাকে কংগ্রেস জানালো।
ভালোই লাগছিল। আর গতকালকে হোটেল মালিক পার্মানেন্ট ম্যানেজারের পদ দিয়ে দিয়েছে, ভালোই লাগছে। ভাবা যায় 50,000 করে পাবো মাস গেলে। এত টাকা খাবে কে? আর হোটেলের পক্ষ থেকে তো গাড়ি ফ্ল্যাট দিয়েছে। চুপচাপ বসে আছি, তখন বাইরে থেকে গন্ডগোলের আওয়াজ এলো। তাড়াতাড়ি বের হয়ে আসলাম। কি হয়েছে শাহিন ভাই, কি হয়েছে? খুব পরিচিত একটা কণ্ঠ শুনতে পেলাম। পিছনে ঘুরে আকাশ থেকে পড়লাম। এটা আমি কি দেখছি? আকাশ এখানে? বেশি কিছু না ভেবে গিয়ে জড়িয়ে ধরলাম। ভাই তুই এখানে কিভাবে কি? আমিও রাকিবকে দেখে অনেক অবাক হলাম, সাথে রেখাও আছে। তাহলে কি ওদের বিয়ে হয়েছে? না হলে তো আর কেউ গার্লফ্রেন্ড নিয়ে সেন্ট মার্টিন আসতো না। নির্ঘাত বিয়ে হয়েছে, আর এখানে হানিমুন আসছে। শালা বিয়ে করে নিল না জানিয়ে। ও জানাবে কিভাবে? কন্ট্যাক্ট করার তো কোনো অপশন রাখিনি। সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি ছাড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, সবাই নিজ নিজ কাজে যান, আমি বিষয়টি দেখছি। রাকিবের হাত ধরে টানতে টানতে আমার কেবিনে নিয়ে আসলাম, আর পিছনে পিছনে রেখা এলো। আমি চেয়ারে বসে ওদের সোফায় বসতে বললাম। ওরা দুজন আমার দিকে তাকিয়ে আছে। কিরে, দুজন অমনভাবে তাকিয়ে আছিস কেন? আর বিয়ে কবে করলি? কয়েকদিন আগে বিয়েটা করেছি। বাহ, ভালোই তো। কেমন আছিস বল? আর ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি এভাবে সবার মাঝ থেকে হারিয়ে গেলে কি জন্য? তোমাকে কত খোঁজা হয়েছে জানো? আমার কথা বাদ দাও। কিরে, তুই ওভাবে তাকিয়ে আছিস কেন? আমাদের এমনভাবে ছেড়ে যেতে পারলে কিভাবে? আমাদের কথা মনে পড়েনি? সবার কথাই মনে পড়েছে। তোর, ঈশান, আব্বু আম্মুর কথা, সবার কথাই মনে পড়েছে। আনিশাপুর কথা মনে পড়েনি? মুচকি হেসে বললাম, না, ভুলে গেছি। সব কিছু ভুলে গেছি। আবার নতুন করে জীবন সাজিয়েছি। স্বপ্নগুলোকে আবার নতুন করে দেখেছি। নতুন করে সব কিছু সাজিয়েছি। তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। ভোলা কি এতই সহজ? কেন জানি ওই বিষয়ে কথা বলতে ইচ্ছে করলো না, তাই কথাটা ঘোরানোর জন্য বললাম। ওগুলো বাদ দিয়ে বল, ওখানে কি হয়েছিল? ওভাবে ঝামেলা করছিলি কি জন্য? আর বলিস না, অনলাইনে রুম বুক করেছিলাম, এখন এখানে এসে বলে রুম নেই। মেজাজ কি গরম হয় না বল? মানুষ মাত্রই ভুল হয়, মাফ করে দে ভাই। পরবর্তীতে আর এমন ভুল হবে না। সবাইকে বলে দিব যেন আর এমন না হয়। চল, আমার বাসায় থাকবি তোরা। তোর বাসায় মানে? কাহিনী কি বলতো? আর এইসব ড্রেস আপ? এ অনেক কাহিনী, সময় পেলে বলবো। আচ্ছা যাই হোক, আমি এই হোটেলের ম্যানেজার। হোটেল থেকে একটা ফ্ল্যাট আর গাড়ি দিয়েছে। আচ্ছা, আব্বু আম্মুর কি খবর রে? কেমন আছেন ওনারা? শালা তুই কি মানুষ? আন্টি অনেক অসুস্থ হয়ে পড়েছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাই আমরা তোকে কত জায়গায় খুঁজেছি জানিস? ইচ্ছে করছে কয়েক থাপ্পড় দেই। অভিমান করে কারোর সাথে কথা বলিনি যে ওনারা আমাকে বোঝেনি। কি হয়েছিল না হয়েছিল কিছুই জিজ্ঞেস করেনি। আচ্ছা যাই হোক, বাদ দে ওই সব। আমি ঈশান তোর কি করেছিলাম যে আমাদের সাথে কন্ট্যাক্ট করিসনি? আচ্ছা বাদ দে তো। আর কতদিনের জন্য এখানে আসছিস? তুই কি বাসায় যাবি না? যাব আরও কিছুদিন পর। তারা কাউকে কিছু বলিস না। আমি গিয়ে আব্বু আম্মুকে সারপ্রাইজ দিব। হ্যাঁ চল, আমার বাসায় তোদের নিয়ে যাই। কথা বলছি তখন শাহিন ভাই এলো। এসে বলল, স্যার আর ম্যাম, আপনাদের রুম তৈরি, আপনারা এখন রুমে যেতে পারেন। শাহিন ভাইয়া বাদ দেন, ওরা আমার বাসায় থাকবে। ভাই, এগুলো কি তোমার কাজিন বা ফ্রেন্ড? এ আমার বেস্ট ফ্রেন্ড, আর এটাও ফ্রেন্ড, তবে ও আমার এখন ভাবি। তোর বাসায় যাচ্ছি না, হোটেলে থাকবো। এখানে থাকলে তোর সাথে কথা বলা যাবে, বাসায় থাকলে পাওয়া যাবে না। ওকে, শাহিন ভাই ওদের রুম দেখিয়ে দিয়ে আসেন। শাহিন ভাই ওদের নিয়ে গেল, আর আমি আমার মতো কাজ করতে লাগলাম। সন্ধ্যা হয়ে এসেছে, ভাবছি আগের দিনগুলোর কথা। কত সুন্দর ছিল দিনগুলো। প্রিয় মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা, তার হাত ধরে ঘোরাঘুরি করা, বন্ধুদের সাথে আড্ডা, আব্বু আম্মুর ভালোবাসা। জানেন তো প্রিয় মানুষটা কে ছিল? তবে মাঝে কি ঘটেছিল তা জানেন না। সাথে থাকেন, জানতে পেরে যাবেন। চুপ করে বসে আছি, তখন রাকিব এলো। এসে বলল, আমরা একটু আশেপাশে ঘুরতে বের হলাম, তোর সাথে কিন্তু ডিনার করব। ওকে ঠিক আছে। রাকিব আর রেখা চলে গেল।
আমি চুপ করে বসে থাকলাম। আজকে খুব করে পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। কোনো কিছুই ভালো লাগছে না। রাত 10টার দিকে রাকিব আর রেখা এলো। চল খেয়ে আসি। ওকে চলো তাহলে। তারপর রেস্টুরেন্টে এলাম, এসে খাবার খেলাম। বিলটা আমি দিলাম। তুই কি জন্য বিল দিলি? বাদ দে তো। আচ্ছা তোরা থাক, আমি বাসায় গেলাম। ওকে ঠিক আছে, আগামীকাল সকালে কথা হবে। ওখান থেকে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম নেই। অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। বিছানা ছেড়ে উঠে বেলকনিতে এলাম। এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম জানি না। আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশে চাঁদ নেই, তারাগুলো জ্বলজ্বল করছে। ঘুটঘুটে অন্ধকার। ফোনটা বের করে দেখি রাত 2টা বাজে। এখন কেমন ঘুম ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে। সর্বনাশ, দেরি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে হোটেলে চলে এলাম। হোটেলে আসতেই ভাই, আপনার বন্ধু আপনাকে খুঁজতেছিল। ও, ওরা কি বাইরে ঘুরতে গেছে? ওরা বাইরে ঘুরতে গেছে। ও আচ্ছা, যাই হোক। শাহিন ভাই, কাউকে দিয়ে খাবার পাঠিয়ে দেন তো, সকালে খাওয়া হয়নি। ওকে। আর কতদিন সিঙ্গেল থাকবা? এইবার তো বিয়ে করো। করবো ভাই। শাহিন ভাই চলে গেলেন, আমি বসে থাকলাম। একটু পরে খাবার এলো, তাই খেয়ে নিলাম। এমনভাবে 6 দিন চলে গেল। আজকে রাকিব আর রেখা চলে যাবে। এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে যেন কেউ না জানে আমি এখানে আছি। ওকে ঠিক আছে, আচ্ছা থাক দোস্ত, আমরা গেলাম। ওকে যা। দুজনে চলে গেল। আমি কেবিনে এসে বসে পড়লাম। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। মন চাইছে ছুটে চলে যাই ওই চিরচেনা শহরে। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। রাকিবের সাথে কথা হয়েছে। হোটেল মালিকের কাছে ছুটির জন্য বললাম, স্যার আমাকে কি 15-20 দিনের জন্য ছুটি দেওয়া যাবে? বাসায় যাব। 1 বছর কোনো ছুটি নেইনি। যদি দিতেন তাহলে খুব ভালো হতো। এমনভাবে বলছো কেন? আচ্ছা ঠিক আছে, 1 মাস মতো তোমার ছুটি। যাও, বাসায় গিয়ে ছুটি কাটিয়ে আসো। এই সুযোগে বিয়ে করে নিও। বিয়ে তো করোনি মনে হচ্ছে। জি স্যার। আর কিছুদিনের জন্য দায়িত্বটা কাকে দিবেন? কাউকে তো লাগবে সামলানোর জন্য। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি দেখছি কাকে দেওয়া যায়। আর কবে যাচ্ছ? আজকে রাতেই রওনা দিব। ওকে ধন্যবাদ স্যার। হোটেল মালিক ফোন কেটে দিল। আমি চুপ করে বসে থাকলাম। আজকে রাতে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে বাসা লক করে বাস স্ট্যান্ডে চলে এলাম। আগে অনলাইনে টিকিট কেটে রেখেছি 11টায় বাস। একটু দাঁড়াতেই বাস এলো, তাই উঠে পড়লাম। বাসে বসে আছি আর ভাবছি আব্বু আম্মু কি বলবে, তাদের অবস্থা কেমন হয়ে আছে। 1 বছর আগে আমাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল। দেখতে দেখতে অনেকটা মাস চলে গেছিল। আর 10টা রিলেশন যেমন চলতো তেমনই চলছিল। কিন্তু কয়েক মাস যেতেই আনিসা কেমন আমাকে ইগনোর করে চলতে লাগলো আর ব্যস্ততা দেখাতে লাগলো। একদিন রাতে তুমি এমন করছো কেন? এমনভাবে ইগনোর করছো কেন? কেমন ব্যস্ততা দেখাচ্ছে? তুমি তো জানো কিছুদিন পর আমার ফাইনাল পরীক্ষা, একটু তো ব্যস্ততা থাকবে তাই না? আমার কিন্তু একটু ভালো লাগে না। বুঝতে পারছো না আমি কথা না বলে থাকতে পারি না। কেমন পাগল পাগল লাগে নিজেকে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো না, সামনে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে। আর আগামীকাল কলেজে আসবা? না গো, কলেজে যাব না, অনেক পড়াশোনা আছে। পরীক্ষার আগের দিন একেবারে যাব। কিন্তু আমি থাকবো কিভাবে? আমি কিন্তু তোমার বাসায় গিয়ে উঠবো। আসো, যদি আমাকে সমাজের মানুষের কাছে খারাপ বলে বিবেচিত করতে চাও তো। আর সামনাসামনি দেখতে হবে এমন তো না। ফোন কি করতে আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি পড়ো তাহলে। এক প্রকার রাগ দেখিয়ে ফোন কেটে দিলাম। কিন্তু আশ্চর্য হলাম যখন ও আমাকে আর ফোন করলো না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তাও ফোন এলো না। হঠাৎ কি ভেবে যেন চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বুকের ভিতরে কেমন একটা চাপা কষ্ট অনুভব করলাম। আচ্ছা ও কি বুঝলো না আমি রাগ করে ফোন কেটে দিয়েছি? ও বুঝেও আমাকে ফোন দিল না। কেন এমন করছে? ও পড়ছে ঠিক আছে, কিন্তু তাই বলে কি ও আমার রাগ ভাঙাবে না? ওর কাছে কি আমার রাগ করার কোনো মূল্য নেই? আচ্ছা ও তো আর সবসময় পড়াশোনা করে না,
ও তো ফ্রি সময়ে ফোন দিতে পারে, কিন্তু তাও দিচ্ছে না। চোখের পানি মুছে কোনো রকম ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিলাম, দেখি গুড মর্নিং উইশ করেছে। আমিও উইশ করলাম, তারপর লিখলাম কি করো বেগম, কিন্তু কোনো রেসপন্স নেই। মেসেজ ডেলিভারি হলো, কিন্তু সিন বা রিপ্লাই দিচ্ছে না। অত কিছু না ভেবে উঠে ফ্রেশ হয়ে খেয়ে এলাম। এসে আবার ফোন হাতে নিয়ে দেখি ফোন দিয়েছে। তাড়াতাড়ি ফোন দিলাম, কিন্তু বিজি দেখাচ্ছে। বেশ কয়েকবার ফোন দিলাম, কিন্তু এখনও কথা বলে যাচ্ছে। কলেজে যাবার জন্য রেডি হলাম, তখন আবার দিলাম, কিন্তু এখনও সেম। এত কথা বলে কার সাথে বুকের বাম পাশটা কেমন যেন করছে। ও আবার নতুন কাউকে পেয়ে গেল না তো? না চাইতেও মাথায় এইসব ঘুরঘুর করছে। ভাবছি এইসব ভাববো না, কিন্তু তাও মাথায় এগুলোই ঘুরছে। তারপর কলেজে চলে এলাম, এসে বন্ধুদের পাশে বসে পড়লাম। কি রে, মুড অফ কেন? কিছু কি হয়েছে? না, এমন কিছু না, এমনিতেই ভালো লাগছে। ঢং না করে বল কি হয়েছে। টং মেয়েদের অলংকার, ওটা কি ছেলেদের সাজে? সাজে না, কিন্তু তুই তো করেছিস। কেমন চোখে নিচে কালো দাগ পড়েছে? রাতে কি ঘুমাস না ঠিক মতো? আগে তো এমন ছিলি না, আগে তো কত চঞ্চল ছিলি, আর এখন কেমন জানি চুপ হয়ে গেছিস। আবার কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়নি, কেমন ইগনোর করছো। ফোন দিচ্ছি তেমন রিসিভ করে না, অনেক ব্যস্ততা দেখাচ্ছে। ওহ, কিছুদিন পর না আনিশাপুর পরীক্ষা, হয়তো পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। তাই বলে কি সব সময় পড়ে? সবসময় কি পড়া যায়? খাওয়া দাওয়া আছে, নামাজ আছে, ঘুম আছে, মাইন্ড ফ্রেশ করার জন্য বিশ্রাম আছে। তাহলে আমার সময়টা কোথায় বলতো? ও তাহলে আমার সাথে কথা বলবে কবে? আচ্ছা মানলাম এগুলো করে, কিন্তু ও কি আমাকে ফোন দেয় বা আমি দিলে রিসিভ করে? ফোন দিতে দিতে পাগল হয়ে যায়, কিন্তু ও রিসিভ করার প্রয়োজন মনে করে না। মাঝে মধ্যে ফোন অফ করে দেয়। আমার কি ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না? আমার কি কষ্ট হয় না? আমার কি খারাপ লাগে না? যখন এমন করে তখন বুকটা ফেটে কান্না আসে, অনেক কষ্ট হয়। আমি কিভাবে বলবো কেন এমন করছে? তো কেন রেখা তোর সাথে এমন করে না? ওর সাহস হবে না, করলেই যে কানের উপর দুইটা পড়ে যাবে। তুই মারতে পারবি, কারণ ও তোর সেম এজের, কিন্তু আমি তো পারবো না, বা বেশি কিছু বলতেও পারি না। তেমন কিছু বললেই রাগ করে বসে থাকে, ঘুরে আমাকেই রাগ ভাঙাতে হয়। আমি কি বলবো বুঝতে পারছি না। আর ঈশান কিন্তু তোকে বলেছিল তোকে এসব সহ্য করার ক্ষমতা রাখতে হবে, তাহলে প্রেম কর, না হলে করিস না। আমি আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। রেখা আসতেই ও চলে গেল। ঈশান তো নেই, ও আমেরিকা চলে গেছে। 3 জনের ভিতরে 1 জন কমে গেছে। চুপ করে বসে আছি আর ভাবছি কি থেকে কি হচ্ছে। মাঝে মধ্যে এগুলো ভাবতে গিয়ে মাথাটা ব্যথা শুরু করে। চুপচাপ বসে থাকলাম। একটু পর ক্লাসের সময় হতেই উঠে ক্লাসে এলাম। রাকিব এলো, তারপর দুজনে এক সিটে বসে থাকলাম। ক্লাস করছি, কিন্তু ভালো লাগছে না। মনের ভিতরে ভালো না থাকলে কি আর কিছু ভালো লাগে? টিফিন পিরিয়ডে ক্লাস থেকে বের হলাম, দেখি আনিসা কলেজ থেকে বের হচ্ছে। আমি ফোন বের করে দাঁড়ানোর জন্য ফোন করলাম, দেখলাম ফোন দেখে কেটে গেল। ওর এমন ব্যবহার দেখে অবাক হলাম, আর ফোন দিলাম না। আমি রাকিব ঘোরাঘুরি করে আবার ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। মানুষ এমনও হয়, ওকে না দেখলে বুঝতেই পারতাম না। আমার কষ্টগুলো ওর কাছে কষ্টই মনে হচ্ছে না। দুপুরে কলেজ থেকে এসে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। বেশ কয়েকবার ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। মেসেজ করলাম, এমন করছো কেন? আমি কি করেছি? ফোন দেখেও ফোন ব্যাক করলা না, ফোন দিলে কেটে দাও। তোমার এমন ব্যবহারে না অনেক কষ্ট হচ্ছে। কিন্তু কোনো রিপ্লাই নেই। আমিও না কেমন মেয়েদের মতো হয়ে গেছি, একটুতেই চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। মন থেকে কাউকে ভালোবাসলে হয়তো এমনই হয়। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনের রিংটনে ঘুম ভাঙলো, দেখি আনিসা ফোন দিয়েছে। ভাবলাম রাগ দেখিয়ে ফোন রিসিভ করব না। প্রথমবার কেটে গেল, আর কোনো ফোন এলো না। আমার তো অনেক কথা বলতে ইচ্ছে করে, খুব করে ইচ্ছে করছে, তাই আর রাগ করে থাকতে পারলাম না। আমি ফোন দিলাম, ফোন রিসিভ করতেই বলল, কাকে রাগ দেখাচ্ছ? আমাকে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। ওর এমন কথা শুনে কথা বলার যেন ভাষা হারিয়ে ফেললাম। তাহলে কি আমি ওর উপর কোনো অধিকার রাখি না? তোমার উপর কি তাহলে আমার কোনো অধিকার নেই? আমি ওইরকম কিছু বোঝাতে চাইনি। তাহলে তুমি কি বোঝাতে চাচ্ছ?
কি আমাকে আর ভালো লাগে না? আমাকে অসহ্য লাগে? দেখো, আমি ঝগড়া করার মুডে নেই। আর তুমি এগুলো কি বলছো? তুমি আমার সিচুয়েশন কেন বুঝতে চাইছো না? আমি সব কিছুই বুঝতে পারছি, তুমি আমাকে বুঝতে পারছো না, তুমি আমাকে বুঝতে চাইছো না। আমার কষ্টগুলো তোমার কাছে কষ্ট মনে হচ্ছে না। এগুলো আমার ভালো লাগছে না। তুমি এগুলো কি করছো? সত্যি মন থেকে ভালোবাসি তো, তাই তোমার এমন ইগনোর সহ্য হয় না। কেন বুঝতে চাইছো না? তোমার সাথে এক মুহূর্ত কথা না হলে আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ এইবার চুপ যাও, এগুলো আর ভালো লাগছে না। তুমি না বললে পরীক্ষার আগের দিন কলেজে যাবা, এর আগে যাবা না? তাহলে আজকে কি জন্য গেছিলা? আমি ফোন দিলাম কিন্তু তুমি কেটে দিলা, সমস্যা কি তোমার? সব জায়গায় গেলে কি তোমার পারমিশন নেওয়া লাগবে? আমার ইচ্ছে হয়েছে তাই গিয়েছিলাম। আলতু ফালতু কথা শুরু করেছো। ফোন রাখো, অসহ্য। ফোন কেটে দিল। দিন দিন ওর ব্যবহারে অবাকের পর অবাক হয়ে যাচ্ছি। আবার ফোন দিলাম, কেটে দিল, আবার দিলাম, কেটে দিল। এভাবে বেশ কয়েকবার ফোন দিলাম, কেটে দিল। এক সময় ফোন অফ করে দিল। রাগের চোটে ফোন বিছানায় ফেলে দিয়ে কান্না করে দিলাম। না, ওকে ওর মতো ছেড়ে দিব, কোনো ফোন মেসেজ দিব না। কিন্তু আমি কি পারবো? ভালোবাসি যে অনেক, অনেক বেশি ভালোবাসি। পারি না তো কথা না বলে থাকতে। চুপ করে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পরে ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি রাকিব ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, বল। আড্ডা দিতে আয়। ভালো লাগছে না। আয় শালা, ভালো লাগবে। আচ্ছা রাখ। ফোন কেটে উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে রুমে এলাম। এসে অনেকগুলো সরি লিখে পাঠালাম। আর লিখলাম, যদি কোনো দিন হারিয়ে যাই তাহলে বুঝতে পারবি কি হারিয়ে ফেলেছ। তারপর রেডি হয়ে আড্ডা দিতে এলাম। এসে চুপ করে বসে আছি, তখন রাকিব বলল, তুই এমন করে থাকলে চলবে? এমন কেন করছিস? তোর এমন অবস্থা ভালো লাগছে না। আমি কি করবো বল? নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু হচ্ছে না। ওর কি একটু সময় হয় না আমার সাথে কথা বলার? আমি কি ওর কাছে খুব বেশি একটা জিনিস চাচ্ছি? একটু তো সময় চাচ্ছি। কিছুদিন কথা বলা অফ রাখ। তুই বেশি পাগলামি করছিস, তাই এমন আরো ইগনোর করছে। তুই কিছুদিন চুপ হয়ে যা। তোর চুপ থাকাও যদি ওর ইগনোর করা কমাতে না পারে, তাহলে আমি বলি কি, ব্রেকআপ করে নে, না হলে কখনো শান্তি পাবি না। আমি তো পারি না। ভাবি রাগ করে থাকবো, রাগ দেখাবো, কিন্তু পারি না। পারিস না, পারতে হবে। এমন তো তুই ছিলি না। চুপ করে থাকলাম। কিছুই ভালো লাগছে না। জানিস আমি রাগ করলে কখনো রাগ ভাঙানোর চেষ্টা করে না। রাগ করে ফোন কেটে দিলে কখনো আর ফোন দেয় না। কখনো অভিমান ভাঙানোর চেষ্টা করে না। খুব কষ্ট, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমি কি বলবো বল? আচ্ছা চল কোথাও থেকে ঘুরে আসি। তারপর ঘুরতে বের হলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাতে ফিরলাম। বেশ কয়েকবার ফোন চেক করেছি, মেসেজ দেখেছি কিন্তু কিনা দেখে নাই। রাতে খাওয়া দাওয়া করে ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না। এক নাগাড়ে অনেকবার ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না। চুপ করে আছি আর ভাবছি আমি কেন এত পাগলামি করছি। আচ্ছা, ওর কি কথা বলতে ইচ্ছে করে না আমার সাথে? করলে তো অবশ্যই পাগলামি করতো না। অনেক হয়েছে, আর ওকে ফোন দিব না, আর মেসেজ দিব না। চুপচাপ শুয়ে আছি বিছানায়, এদিকে ওদিকে করছি কিন্তু ঘুম আসছে না। বেশ কিছুক্ষণ পরে আবার মেসেজ দিলাম। কখনো কারোর সাথে কথা বলার জন্য ছটফট করেছো? যদি কখনো করো তাহলে বুঝবা এটা কতটা যন্ত্রণা দেয়। মেসেজ গেল না। শুয়ে থাকতে থাকতে জানি না কখন ঘুমিয়ে পড়েছি। পরের দিন সব রাগ অভিমান গায়েব, মনে হচ্ছে কিছুই হয়নি। গুড মর্নিং উইশ করলাম, এখনো অনলাইন হয়নি। বেশ কিছুক্ষণ পরে ফোন এলো। ফোন রিসিভ করলাম, নর্মালভাবে কথা বললাম। মনে হচ্ছে কিছুই হয়নি। বুকের ভিতর আলাদা একটা প্রশান্তি অনুভব করলাম। এখন বেশ ভালো লাগছে। জানি না তোমার ভিতরে কি আছে। কথা না বললে মনে হয় দম বন্ধ হয়ে আসে, আর কথা বললে মনে হয় একটা মরা গাছে নতুন করে সজীবতা ফিরে পেল। এমন করো কেন? একটু সময় করে কথা বলতে পারো না? তুমি একটু বোঝার চেষ্টা করো, সামনে পরীক্ষার পড়া পড়তে হয়। সব সময় মাইন্ড ঠিক থাকে না। অনেক তুমি কেন বুঝতে চাইছো না? তোমার সাথে কথা না হলে দম বন্ধ হয়ে আসে, নিজেকে পাগল পাগল লাগে। প্লিজ এই একটা মাস মানিয়ে নাও। এমনভাবে দেখতে দেখতে ওর পরীক্ষা শেষ হলো। এই কয়েকদিনে এমন কোনো দিন নেই যে মাথা ব্যথা করেনি, এমন একটা দিন নেই যে চোখের পানি পড়েনি। খুব কষ্ট হয় কথা বলার জন্য, ছটফট করি, কিন্তু বিধিবাম ওর ইচ্ছে না হলে ফোন রিসিভ করে না। আমি যদি ফোন দিতে দিতে পাগল হয়ে যাই তাও না। যখন ফোন দিই তখন 20-30 বার ফোন দিই কিন্তু কোনো রেসপন্স করে না। আমি কেমন যেন হয়ে গেছি।
কিছুই ভালো লাগে না, মনের ভিতরে শান্তি নেই। চুপ করে বসে আছি, ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আনিসা ফোন দিয়েছে। তাড়াতাড়ি ফোন রিসিভ করলাম। পারি না রাগ করে থাকতে। কখনো রাগ অভিমান ভাঙায় না, চেষ্টাও করে না। নিজের রাগ, নিজের অভিমান নিজেকে ভাঙাতে হয়। হ্যালো। কি করেন জনাব? বসে আছি আর তোমার ইচ্ছার অপেক্ষা করছি। কখন তোমার ইচ্ছে হবে আমাকে ফোন দেওয়ার? মানুষ যখন বুঝে যায় তাকে ছাড়া সে আর কিছুই বুঝে না, তাকে পাগলের মতো ভালোবেসে, তখন শুরু হয় অবহেলা। তোমার আবার শুরু হলো এগুলো? ফালতু কাজ বাদ দাও। আমি মানুষটাই তো ফালতু। ফালতু না হলে কি এমনভাবে ফালতু কথা বলতে পারি? এখন আমার সব কিছু ফালতু মনে হয়। কি শুরু করলে এগুলো? আরে এখন তো পরীক্ষা শেষ নাকি? এখন আবার আগের মতোই কথা হবে। দেখা যাক। আর এমন করলে এমনভাবে নিজের ভিতরে পরিবর্তন আনবো এবং এমনভাবে তোমার থেকে হারিয়ে যাব, তখন খুঁজেও পাবে না। পাগলের মতো খুঁজবে সেদিন, যেদিন বুঝবে আমি কি ছিলাম। হারতে দিলে তো হারবে। আর এমন করলে সত্যি হারিয়ে যাব। শোনো, যে থাকা সে শত কষ্টেও থেকে যাবে। কখনো কাউকে ধরে রাখা যায় না, আর আমি তোমাকে ধরে রাখিনি। ইচ্ছে করলে যেতে পারো। তুমি মনে হয় এটা ভুলে যাচ্ছ। যদি কেউ রাখতে না চায় তাহলে তার কাছে কখনোই থাকা সম্ভব না। আর তুমি ইচ্ছে মতো অবহেলা করবা আর বলবা যে থাকার সে শত কষ্টেও থাকবে, সেটা তো সম্ভব নয়। আর তুমি আমাকে ধরে রাখবা কেন? খুব বাজেভাবে তো তুমি তোমার মায়ায় ফেলে দিয়েছো। শুনো, কখনো যদি হারিয়ে যাই বা ফেলো, তাহলে আমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে নতুন করে তোমার মতো কাউকে নিয়ে স্বপ্ন দেখো। সরি, আর এমন হবে না। ওকে। তারপর শুরু হলো আবার আগের মতো কথা বলা। এমনভাবে বেশ কয়েকটি মাস কেটে গেল। সমস্যা হলো তখন যখন ও জবে জয়েন করলো। আবার শুরু হলো অবহেলা। আমি এখন ক্লান্ত হয়ে গেছি, বড্ড ক্লান্ত। আর নিতে পারি না। অনেক কষ্ট হয়, বুকের ভিতরটা ফেটে যায়। কত সহ্য করবো এগুলো? একটা মানুষ কত সহ্য করতে পারে? মানুষ সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু তার ভালোবাসার মানুষটি দেওয়া কষ্ট সহ্য করতে পারে না। আবার শুরু হয়েছে না তোমার অবহেলা? তুমি কখনো বদলাবে না। তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। আর এগুলো নিতে পারছি না। আমি বড্ড ক্লান্ত। আমার সহ্য করার ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলেছি। কি সব বলছো? মাথা ঠিক আছে তোমার? না, পাগল হয়ে গেছি। নিজের জীবনটাকে আমি আমার হাতে শেষ করেছি। তুমি পদে পদে বুঝিয়ে দিয়েছো কাউকে কখনো পাগলের মতো ভালোবাসতে নেই, কারোর উপর বেশি আশা রাখতে নেই, মন থেকে কাউকে ভালোবাসতে নেই। তুমি রেগে আছো, মাথা ঠান্ডা করো। কি সব ভুলভাল বলছো? তোমার একটু অবহেলা সহ্য হয় না? কেন এমন করছো? তোমাকে জব করতে হবে না? তুমি না মাস্টার্স করবা? করবো তো। আর জব কেন ছাড়বো? তোমার হয়েছে কি বলো তো? আমাকে কখনো বোঝার চেষ্টা করেছো বা বুঝেছো? আচ্ছা যাই হোক, এগুলো তোমাকে যতই বলি কোনো লাভ হবে না। তোমাকে বলাই হবে। আর একটু কথা বলে ফোন রেখে দিলাম। আমি এমন একজনকে ভালোবাসি যার কাছে তার উপন্যাসের বইগুলোর মতো দাম নেই। আমি এমন একজনকে ভালোবাসি যার কাছে আমার কোনো ভ্যালু নেই। আমি তার সামনে পাগলামি করে দেখছি, শূন্য হাতে একরাশ হতাশা নিয়ে ফিরেছি। আমি তার সামনে অভিমান করে দেখেছি, কিন্তু শূন্য হয়ে ফিরে আসছি। রাগ করে দেখেছি, কিন্তু শূন্য হয়ে ফিরে আসছি। আমি ওকে এমন ভালোবাসা দিয়েছি যে ভালোবাসা পাওয়ার জন্য অনেকেই সুইসাইড করে, প্রতি রাতে কান্না করে। অথচ আমি পাগলের মতো ভালোবেসে আমি প্রতিনিয়ত কান্না করি, একটু কথা বলার জন্য ছটফট করি, কিন্তু তার সময় হয়ে ওঠে না কথা বলার বা ফোন করার বা মেসেজ করার। ও আমাকে বুঝে শুনে কষ্ট দেয়, কিছু বলতে পারি না, কি বলবো। ও তো এগুলো করে আনন্দ পায়। বারবার কল করার পরেও ফোন রিসিভ করে না, অনেক মেসেজ দেওয়ার পরেও মেসেজ সিন করে না, করলেও তেমন ব্যাক করে না। আমি জানি এবং এখন খুব ভালোভাবে বুঝতে পারি ও আমাকে ভালোবাসে, ভালোবাসে কিন্তু ভালোই বাসে না। যদি ভালোই বাসতো তাহলে তো আমার কষ্ট খারাপ লাগা দেখে তারও কষ্ট হতো, খারাপ লাগতো। আমি অনেকভাবে খোঁজ নিয়ে দেখছি তার মনের ভিতর কোথাও আছে কিনা, কিন্তু না, ওর মনের ভিতরে কোথাও নেই, আমার কোনো অস্তিত্ব নেই। আমি ভাবি আমি ওর অপশন না প্রায়োরিটি। সব কিছু বোঝার পরেও পাগলের মতো ভালোবাসি। ওই যে খুব বাজেভাবে ওর মায়ায় আটকে পড়েছি। আমি যেগুলো পছন্দ করি না, যেগুলোতে আমার অনেক কষ্ট হয়, বারবার সেই কাজগুলো করে। কি বলবো, ভালোবাসি যে পাগলের মতো ভালোবাসি, ছাড়তে পারি না। বারবার বেহায়ার মতো কল করি, মেসেজ করে কথা বলার জন্য ছটফট করি, কিন্তু আফসোস
কষ্ট আর চোখের পানি ছাড়া কিছুই পাই না। ও জানে, খুব ভালো করেই জানে আমি ওগুলোতে কষ্ট পাই, কিন্তু বারবার ওগুলো করেই কষ্ট দেয়। আমি ওকে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু সে নিজেকে চেঞ্জ করেনি। হারিয়ে যাব, খুব তাড়াতাড়ি হারিয়ে যাব। ওর জীবন থেকে এমনভাবে হারিয়ে যাব যে ও আর কোনোদিন আমার অস্তিত্ব খুঁজে পাবে না। যদি আর একবার হারিয়ে যাই তাহলে যতই কষ্ট হোক কিন্তু আর ফিরবো না। সুইসাইড বেছে নিব, কিন্তু তাকে আর বাঁচবো না। বিছানায় চুপ করে শুয়ে আছি আর ফোনের দিকে তাকিয়ে আছি। কখন তার ফোন আসবে, কখন মেসেজ আসবে, কিন্তু না, কিছুই আসছে না। যারা অপেক্ষা করে তারাই বোঝে অপেক্ষার প্রহর কতটা কষ্ট দেয়। আমি ক্লান্ত, বড্ড ক্লান্ত, আর এগুলো নিতে পারি না। অনেক কষ্ট হয়, বুক ফেটে কান্না আসে। আবার ফোন দিতে শুরু করলাম, কিন্তু না, ফোন রিসিভ করছে না। মেসেজ দিলাম, তুমি কি ফোন রিসিভ করবা না করবা না? করবো একটু পরে। কেন? এখন ফোন রিসিভ করলে কি হবে? আরে একটু ব্যস্ত আছি, বলছি তো একটু পরে কথা বলবো। সত্যি, মানুষ যখন বোঝে যায় তার জন্য কেউ পাগল, তাকে ছাড়া কিছুই বোঝে না, তখন শুরু হয় অবহেলা। কি সব আজে বাজে কথা বলছো? এগুলো আমার একদম পছন্দ নয়। তাহলে এমন করো কেন? আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি, আমি শুধু তোমার সাথে কথা বলতে আর একটু সময় চেয়েছি। এমন করো কেন? কষ্ট হয় অনেক, খুব করে কথা বলতে ইচ্ছে, তাই তো তোমাকে ফোন দেই, কিন্তু তুমি রিসিভ করো না। আমি জানি তুমি ইচ্ছে করেই করো, আমাকে কষ্ট দিয়ে খুব আনন্দ পাও, তাই তো? আনন্দ নিতে থাকো, যখন হারিয়ে যাব তখন দেখবো তুমি কাকে ইগনোর করো। কি শুরু করেছো? দেখো, এগুলো আমার ভালো লাগে না। আমি এটা বুঝে গেছি, তোমার মনের ভিতরে আমার কোনো জায়গা নাই। যদি মনের ভিতরে জায়গা থাকতো তাহলে আমি না, তুমি আমার এমন ভালোবাসা পাওয়ার পর আমার সাথে কথা বলার জন্য ছটফট করতে, আমার মেসেজের অপেক্ষায় থাকতে, পাগলের মতো ফোন দিতে। কিন্তু আফসোস, আমি তো খুব খুব বাজেভাবে তোমার মায়ায় আটকে পড়েছি। সত্যি ভালোবাসি তো, তাই তোমার কাছে আজকে এগুলো মজা লাগছে। থাকো তুমি। ওই হ্যালো, অফলাইনে চলে গেল। যদি কখনো হারিয়ে যায় তাহলে বুঝবা। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি এমন কেন, এত বেহাইয়া কেন? আমি তো আগে এমন ছিলাম না, এখন কেন এমন হয়ে গেল জীবনটা? কত হাসি খুশি জীবন ছিল। আমি ওর লাইফ থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে, কিন্তু আমি থাকতে পারবো। টিকটকে স্ট্যাটাসগুলো দেখতে লাগলাম। কিছুক্ষণ দেখে বের হয়ে গল্প লিখতে বসলাম। মন ভালো নেই, লিখতে ইচ্ছে করছে না, কিন্তু কি করার, নিজের কষ্টের কথাগুলো লিখতে শুরু করলাম। চুপ করে শুয়ে আছি, তখন আম্মু এলো। এই ওঠ, উঠে গোসল করে আয়। আর খাবি কখন? এই তো উঠছি। কি হয়েছে তোর? দিন দিন কেমন যেন হয়ে গেছিস। আগের মতো হাসতে দেখতে পাই না। মন খারাপ করে থাকিস? বৌমা কিছু বলেছে? ঝগড়া হয়েছে? না আম্মু, তেমন কিছু হয়নি, এমনিতেই শরীর খারাপ করছে। আমি তোর পেট থেকে হইনি, তুই আমার পেট থেকে হয়েছিস। বুঝি সব কিছুই বোঝে। এমন করে থাকলে চলবে? পড়ালেখা নষ্ট হয়ে যাবে। শোন, টাকা পয়সা হলে না মেয়ের অভাব থাকবে না, ওর থেকে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যাবে। আম্মুকে কে বোঝাবে আমার সুন্দর লাগবে না? ওকেই লাগবে, আমার ওকেই চাই। চুপচাপ খেয়ে চলে এলাম। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে ভাবতে থাকলাম, সত্যি আমি এত বেহায়া কেন? ও এত এত অবহেলা করে, তাও বারবার ওর কথাই ভাবি, ওকেই মিস করি। আবার ফোন দিলাম, রিসিভ করলো না। 2 বার দেওয়ার পর রিসিভ করলো। কি মনে পড়ে না? ইচ্ছা করে না কথা বলতে? পরে তো, কিন্তু পারি না। আমি জানি তুমি এতটাও ব্যস্ত না যে আমাকে দেওয়ার মতো সময় হবে না। তা যাই হোক, খেয়েছো? শরীরের অবস্থা কেমন? খাওয়া দাওয়া হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? শুয়ে আছি। তুমি? আমিও। আচ্ছা, আমাকে কি মনে পড়ে না তোমার? একবার ফোন দিয়ে কথা বলতে ইচ্ছে হয় না? ইচ্ছা করে না খোঁজ খবর নিতে? আমি কেমন আছি, কি করছি? এমন করো কেন? তুমি বোঝো না আমার কষ্ট হয়? আমি তো তোমার কাছে খুব বেশি কিছু চাই না। আমাকে একটু কি সময় দেওয়া যায় না? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমার অনেক কষ্ট হয়, বুকের ভিতরটা ফেটে যায়। এমন কেন করো? ইচ্ছে তো করে কথা বলতে, কিন্তু পারি না। যেদিন থাকবো না সেদিন বুঝবা কি ছিলাম। মানুষ না সময় থাকতে মূল্য বুঝে না, হারিয়ে গেলে ঠিক বুঝবা। চাই নাকি? কোথায় যাবা শুনি?
তোমার থেকে অনেক দূরে, যেখানে তুমি আমাকে পাবে না। জানো, কোনো একদিন এটা ভেবে কেঁদে ফেলবা যে একজন পাগল ছিল, আমাকে অনেক ভালোবাসতো, আমার সাথে একটু কথা বলার জন্য ছটফট করতো। সাথে আমাকেও নিয়ে যেও। তুমি কি চাও? যদি আমাকে নাই ভালো লাগে, বিরক্ত লাগে, তাহলে বলে দাও না কেন? আমি তো তাহলেই নিশ্চুপ হয়ে কোনো কথা ছাড়াই চলে যেতে পারবো। আমি কি ধরে রেখেছি? এমন ভাবে বলছে মনে হচ্ছে আমি ওকে জোর করে রেখে দিয়েছি। যাবা তো যাও। আমাকে একটু ভালোবাসো না? না, বাসি না। বাই, পরে কথা হবে। আনিসা কল কেটে দিল। আমি ফোনের দিকে তাকিয়ে আছি, ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমি ওর কাছ থেকে কি এমন চাইছি যে ও আমার সাথে এমন করছে? আমি তো ওর কাছে বেশি কিছু চাই না। জীবনটা এমন কেন হলো? আমি তো এমন জীবন চাই না। আমি তো এমন কাউকে চাইনি যে আমাকে বুঝবে না, আমার কষ্টগুলোকে বুঝবে না। আল্লাহ, ও আল্লাহ, জীবনটা এমন কেন বানাইলা? আমি তো এমন জীবন চাইনি। আগে কত ভালো ছিলাম, কত হাসি খুশি ছিলাম। ও আমাকে কেন বুঝতে চাইছে না? আমার কষ্ট হয় জানার পরও আমাকে কষ্ট দেয়। আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো, এমন পরিবর্তন করব যে আমি আমাকেই চিনতে পারবো না। অনেক হয়েছে, আর না, এবার নিজেকে বদলানোর সময় হয়ে এসেছে। চুপচাপ শুয়ে পড়লাম। বিকেলে উঠে ওর বাসার সামনে এলাম, ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না। মেসেজ দিলাম, বাসার সামনে দাঁড়িয়ে আছি, নিচে আসো। চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো রেসপন্স নেই, কোনো ফোন বা মেসেজ নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখলাম আনিসা আর ওই ছেলেটা, মানে ওর ফ্রেন্ড, বাইকে করে আসছে। অনেক খুশি, দেখেই বোঝা যাচ্ছে। এমন দেখে শরীরের সমস্ত রাগ মাথায় উঠে গেছে। আনিসা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা বাইক দাঁড় করাতে ও তাড়াতাড়ি নেমে গেল। আমি কিছু বলছি না, রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। তুমি এখানে কেন? একটা ফোন দাওনি কেন? রেগে ওর দিকে তাকালাম। অন্য পুরুষের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ালে বুঝবি কি করে ফোন দিয়েছি না মেসেজ দিয়েছি? মুখ সামলে কথা বলবা, এগুলো কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোকে এর আগে বারণ করিনি, তুই এর সাথে মিশবি না, বহুবার বারণ করেছি, তাও তুই বারবার ওর সাথে কথা বলিস, বাইকে ঘুরিস। দেখো, আমাদের ভেতরে তেমন কিছু নেই। ও আমার জাস্ট ফ্রেন্ড, এর বাইরে কিছু নয়। ওর সাথে প্রায় 7 বছর থেকে বন্ধুত্ব আছে। কিভাবে ওর সাথে সম্পর্ক নষ্ট করব? আর কথা বললে, ওর সাথে ঘুরলে সমস্যাটা কোথায় হচ্ছে? এর জন্য তুই ইগনোর করছিস, তাই তো? ভদ্রভাবে কথা বলো। বুঝেছি, সবকিছুই বুঝেছি। সবকিছু বুঝিয়ে দিলে, শিখিয়ে দিলে। ছেলেটা বাইক থেকে নেমে এসে কিছু বলতে যাবে, তখন রাগের চোটে ওর নাক বরাবর দিলাম ঘুষি। তারপর এলোপাতাড়ি ভাবে মারতে শুরু করলাম। আনিসা এসে আমাকে সরিয়ে দিয়ে 2টা থাপ্পড় দিল। ওর দিকে তাকিয়ে আছি। এই তুই কে রে যে তোর সব কথা শুনতে হবে? তুই বলিস না যেন তোকে বলে দি তোকে ভালোবাসি না, তাহলে নাকি তুই চুপচাপ চলে যাবি? যা, কোথায় যাবি? আমি তোকে ভালোবাসি না, আমি তোর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। ওর কথা শুনে কষ্টে ভিতরটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ও উঠতে যাবে, এমন সময় আবারও রাগের চোটে মারতে লাগলাম। সব নষ্টের গোড়া এই বাইনচোদ। কপাল খারাপ থাকলে যা হয়, ওখান দিয়ে কিছু পুলিশ যাচ্ছিল, ওরা এসে আমাকে ধরে নেয়। এখানে কি হয়েছে? এই, তুই ওকে এমন ভাবে মারছিস কেন? স্যার, ও একটা মাস্তান আমার ফ্রেন্ডের সাথে ইপটিজিং করছিল। আমি বাধা দেওয়ায় আমাকে এমন ভাবে মারছিল আর আমাকে মেরে ফেলারও হুমকি দিয়েছিল। আমি চুপ করে আনিসার দিকে তাকিয়ে আছি, চোখ থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো পানি পড়ছে। চল থানায়, তোর ব্যবস্থা করছি। ইপটিজিং করো না। এর উপযুক্ত জবাব তুমি একদিন অবশ্যই পাবে। রিভেঞ্জ অব দ্য নেচার বলে কিছু আছে। আমার চোখের প্রতিটি পানির মূল্য তোমাকে দিতে হবে। মনে রেখো, এমন একটা সময় আসবে যখন কান্না করতে করতে বেহুশ হয়ে পড়বে, কিন্তু আমার খোঁজ পাবে না। তোমার থেকে চির বিদায় নিয়ে গেলাম, ভালো থেকো, যেন আর কখনো না দেখা হয়। আর সবকিছু ওই উপরওয়ালার কাছে বিচার দিয়ে গেলাম। চুপচাপ যাবি না হ্যান্ডকাপ করিয়ে নিয়ে যাব? আর একে হাসপাতালে নিয়ে যাও। কিছু না বলে পুলিশগুলোর সাথে হাঁটতে লাগলাম, কারণ বেশ কিছু দূরেই থানা। থানাতে আসতেই যা বুঝলাম লাভ কেস। আচ্ছা, তোর বাবার নম্বর দে। তোকে কি বলেছি শুনতে পাসনি? দে নাম্বার। আর যদি না দিস তাহলে এমন মারবো যে উঠে দাঁড়াতে পারবি না।
ভয় ভয়ে নাম্বার দিলাম। নাম্বার নেওয়ার পর বলল, গিয়ে ওখানে বস। কিছু না বলে এসে বেঞ্চে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে দেখলাম আব্বু এলো। আসতেই, আপনি কি এর বাবা? জি স্যার, আমার ছেলে কি করছে? রাস্তাঘাটে মারপিট করে বেড়াচ্ছে। ছেলেকে ভালো করে বুঝিয়ে দেন যেন আর এগুলো না করে। করলে এবার সোজা লকআপে ভরে দিব। যান আপনার ছেলেকে নিয়ে। জি স্যার, আর এমন হবে না। মারবে না তো কি করবে? ও রাস্তাঘাটে মাস্তানি করে বেড়াচ্ছে। পুলিশ থানায় নিয়ে গেছিল, ওখান থেকে ওকে নিয়ে এসেছি। ওর জন্য মান সম্মান সব নষ্ট হয়ে যাবে দেখছি। শুয়ে বসে শুধু গিলছে আর ঘুরে বেড়াচ্ছে। পড়ালেখার কোনো খোঁজ খবর নেই। বের হ আমার বাড়ি থেকে। থাকতে হবে না, বের হ। আব্বু ঠেলতে ঠেলতে বাসার বাইরে করে দিল। আমি চুপ করে আছি। ভালো লাগছে না, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম। ও তো সত্যি সত্যি চলে যাচ্ছে, ওকে আটকাও। ও কোথাও যাবে না, দেখো একটু পরে বাড়িতে ফিরে আসবে। তারপর আর সেদিন বাড়ি ফিরিনি, চলে আসি এখানে। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম, তার উপর আব্বুর অমন ব্যবহার। কি হয়েছিল জানতেই চাইনি, এসেই মারতে শুরু করে দিয়েছিল। তাই রাগে দুঃখে বাসা ছেড়ে দেই। পকেটে কিছু টাকা ছিল, ওটা দিয়ে সেন্ট মার্টিন চলে আসি। আর ফিরিনি বাসায়। টাকা ছিল না, তাই ফোনটাও বিক্রি করে দেই। সিম কার্ড রাগে ভেঙে ফেলেছিলাম। ওর দেওয়া কষ্টগুলো মনের ভিতরে গেঁথে আছে। প্রথমে কয়েক মাস অনেক কেঁদেছিলাম, এখনো কাঁদি, তবে মাঝে মধ্যে। ওকে আমি কখনোই ক্ষমা করব না। এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাই। তারপর দিলাম ঘুম। সকাল 7টায় সেই চিরচেনা শহরে আসলাম। বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে বাসায় ফিরলাম 8:30-এ। বাসায় এসে দরজায় টোকা দিলাম, দেখি খোলাই আছে, তাই ভিতরে এলাম। দেখি আম্মু চুপচাপ বসে আছে, চেহারা আর আগের মতো নেই। আমাকে দেখে এক প্রকার দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতদিন কোথায় ছিলি তুই? কেন সেদিন ছেড়ে চলে গিয়েছিলি? তোর আবু বলেছে বলে চলে যেতে হবে? কিছু বলছি না, চুপ করে দাঁড়িয়ে আছি। আমারও চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। কেন এতদিন পর এলি? কেন ছেড়ে গেছিলে? চোখের পানি মুছে বললাম, এমনিতেই। আচ্ছা বলো, কেমন আছো তুমি? আব্বু কোথায় আছে? একদিন ভালো ছিলাম না, এখন আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কিছু খাইনি, খেতে তো দিবা। তুই ফ্রেশ হয়ে আয়, আমি এখনই খাবার দিচ্ছি। আচ্ছা। আম্মুকে ছেড়ে দিয়ে ব্যাগ রেখে ব্যাগ থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে এসে ফ্রেশ হলাম। তারপর খাবার জন্য বাইরে এসে খেতে বসলাম। সত্যি বলতে অনেক খিদে পেয়েছে। সকালে নাস্তা করতে পারতাম বাইরে, কিন্তু আম্মুর হাতে রান্না খাবো বলে খাইনি। আমি খাচ্ছি আর আম্মু আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করতে করতে আব্বু হাজির। তোকে বলছি বলে সত্যি সত্যি চলে যাবি? আমাদের কথা তুই একবারও ভাবিসনি। আমার কথা বাদ দিলাম, তোর আম্মুর কথা তো ভাবতি। তোকে ছাড়া তোর আম্মু কেমন থাকবে, আমাদের কি অবস্থা হবে? কোথায় ছিলি এতদিন? আব্বুর দিকে তাকিয়ে দেখি চোখে পানি। আব্বুর চোখে এই প্রথম পানি দেখলাম। আব্বু আম্মুকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, বুঝতে পারছি। সরি, আর কখনো এমন হবে না। এতদিন আসিসনি কেন? আগে আসতে পারতি না? আচ্ছা, সবকিছু বলছি। এতদিন সেন্ট মার্টিনে ছিলাম, মানে কক্সবাজার। আর তোমাদের একটা সুখবর দেই, আমি না একটা জব করি। ওখানের একটা হোটেলের ম্যানেজার। এই মাসে 50,000 মতো। আর 1 মাসের ছুটিতে এসেছি, 1 মাস পর আবার যেতে হবে। তাহলে তো ভালো। না, তোকে আর কোথাও যেতে দিব না, বাসাতেই থাকবে। তোকে ওই জব করতে হবে না। কি বলো? মাসে মাসে 50,000 বেতন, একটা গাড়ি দিয়েছে, একটা ফ্ল্যাট দিয়েছে। যদিও এগুলো উনি আমার উপর খুশি হয়ে দিয়েছেন। তোকে আর আমি কোথাও যেতে হবে না, তুই বাড়িতেই থেকে যা। বুঝতে পারছি, এখন আম্মুকে যতই বোঝাই বুঝবে না। পরে এগুলো নিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, কোথাও যাব না। তারপর আর কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বললাম। আম্মু কথা বলার ফাঁকে আমার রুমে গিয়ে বিছানা ঠিক করতে গেল। বিছানা ঠিক করা হতেই রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে ঘুম চলে এলো। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি 1:30 বাজে।
উঠে ফ্রেশ হয়ে এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে বললাম, আম্মু আমি একটু বাইরে ঘুরতে গেলাম। ওকে যা, আবার কোথাও চলে যাস না যেন। কোথাও যাচ্ছি না আর, একটু হেসে বাইরে এলাম। রাকিবকে ফোন দিলাম, ফোন রিসিভ করতেই বললাম, কোথায় আছিস তুই? এই তো অফিসে। কেন? আড্ডা দিতাম তাই। সকালে বাসায় আসছি। শালা তুই যে বাসায় আসবি তো কিছু বলিস নি যে? সারপ্রাইজ দিব তাই। আচ্ছা তোর অফিস টাইম শেষ কবে? 5টায়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় তাহলে সেই পুরনো আড্ডার জায়গাতে দেখা হচ্ছে। আচ্ছা থাক। তারপর ফোন কেটে ঘুরতে লাগলাম। বেশ কিছুক্ষণ ঘুরে বাসায় এলাম। বাসায় আসতে আম্মু বলল, তোর সুইটি আপু এসেছে, বাজার থেকে গিয়ে নিয়ে আয়। ও ওর খবর কি, বাচ্চা কাচ্চা হয়েছে? হুম, একটা ছেলে হয়েছে, গিয়ে নিয়ে আয়। আচ্ছা ওর ফোন নাম্বারটা দাও। তারপর আম্মুর ফোন থেকে সুইটি আপুর নাম্বার নিয়ে বাজারে বাস স্ট্যান্ডে চলে এলাম। গিয়ে দেখি ও মাত্র বাস থেকে নামছে। আফা কি অবস্থা? কুত্তা, এতদিন কোথায় মরেছিলে? আর বল, কেমন আছিস? এই তো ভালোই। তুমি আর তোমার বর কোথায়? আসেনি রে। তুই গিয়ে মিষ্টি নেয় তো। তো এগুলো দরকার নেই, চলো। তোকে যেটা বলেছি সেটা কর। এই নে টাকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওর টাকা বাঁচাতে চাচ্ছি তো, ওরই রাগ দেখো না। ওদের দাঁড় করিয়ে রেস্টুরেন্টের ভিতরে এলাম। হাই। হ্যালো। জি, কিছু মনে না করলে একটা প্রশ্ন জিজ্ঞেস জি বলুন। করি। যে ছেলেটা আপনার সাথে কথা বলেছিল ওইটা কি আপনার বর? না, ওটা আমার খালাতো ভাই। আপনাকে এর আগে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। এখানে আসলে হয়তো দেখে থাকবেন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে দেখি সুইটি আপু কারোর সাথে কথা বলছে। ও আবার কার সাথে কথা বলছে রে? কাছে যেতেই বেশ খানিকটা অবাক হলাম। এখানে কি করছে? তা যাই হোক, যা করার করুক, তাতে আমার এখন কিছু আসে যায় না। অনেক তো পাগলামি করেছিলাম, কিন্তু শূন্য। আপু চলো এবার যাওয়া যাক। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আর আপু এটা কে? আপু কে আপনি? আমার কথা শুনে আনিসা আমার দিকে তাকিয়ে আছে। আপু চলো তো, তুমি পারো বটে, চেনা নেই জানা নেই, গল্প শুরু করে দাও। এই আপুটাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। কোথায় আর দেখবা, এখানে আসলেই দেখে থাকবা। এখন চলো তো। এই অটো অটো, এই অটো। অটোওয়ালা আসতে উঠে পড়লাম। তারপর আপু উঠলো। অটোওয়ালা অটো চালাতে লাগলো। হাতে ব্যাগ দেখলাম, কোথাও মনে হচ্ছে যাচ্ছিল, না হয় আসছিল। তা যাই হোক, তারপর বাসায় চলে আসলাম। এসে বিছানায় শুয়ে রইলাম। কতদিন পর দেখলাম, ইচ্ছা করছিল একটু কথা বলি, একবার জড়িয়ে ধরি। যখনই আগের কথা মনে হলো তখন এক প্রকার ঘৃণা জন্ম নিল। কিছুক্ষণ শুয়ে থেকে বাইরে বের হয়ে আসলাম। রাস্তায় আসতে দেখি আনিসা ওকে আমার পিছনে পিছনে আসছে। বাসায় গেলে কি একটা কেলেঙ্কারি হয়ে যেত। আমাকে দেখে আমার কাছে এলো, কিছু না বলে পাশ কাটিয়ে যখন আসতে যাব তখন হাত ধরে নিল। আজব তো, কে আপনি? আমার হাত ধরলেন কেন? সরি। দেখেন মানুষজন দেখছে, হাত ছাড়েন। হাত ছাড়ছেন দেখে হাত ছাড়িয়ে বললাম, আপনার ক্যারেক্টার দেখি লুজ। রাস্তাঘাটে পরপুরুষের হাত ধরছেন। যা ইচ্ছা বলো, কিন্তু আমার সাথে একটু কথা বলো প্লিজ। কিছু না বলে হাঁটতে হাঁটতে চলে এলাম। পিছনে পিছনে ও আসছে। কেমনটা লাগে আপনারাই বলুন। প্রথম দিন থেকেই যদি এমন করে, যেখানে 3 জন বসে থাকতাম, বসে বসে আড্ডা দিতাম, ওখানে এলাম, তেমন কেউ নেই। হালা কবে যে আসবে, আর কি জন্য বাসা থেকে যে বের হলাম। আনিসা আমার সামনে এসে দাঁড়ালো। আমি না একটুও ভালো নেই। কিছু না বলে চুপ করে বসে থাকলাম। ও আবার বলল, আমার সাথে কথা বলবা না? সত্যি বলছি, আমি একটুও ভালো নেই। সেদিন থেকে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, ঠিকমতো খেতে পারি না, কোনো কিছুই ভালো লাগে না। তোমার পাগলামিগুলো খুব মিস করি, তোমাকে খুব মিস করি। আমি সত্যি সরি। আমাকে আর একটা সুযোগ দাও, কথা দিচ্ছি আর তোমাকে কষ্ট দিব না, আর অবহেলা করব না, আর ব্যস্ততা দেখাবো না। অনেক ভালোবাসবো, বিশ্বাস করো। খুব মিস করি তোমাকে। কে আপনি? কি সব বলছেন? আপনার মাথা ঠিক আছে? আর বিরক্ত না করে জানতো এখান থেকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। দেখেন, আপনি যাকে খুঁজছেন আমি হয়তো সে না। সে 1 বছর আগেই মারা গেছে। অ্যাক্সিডেন্ট হয়, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন সে মারা যায়। আমার শরীরের
তার ফেসের প্লাস্টিক সার্জারি করা হয়েছে, তাই তার মতো দেখাচ্ছে। সত্যি বলছি, আপনি যাকে খুঁজছেন আমি সে না। না, তুমি মিথ্যা বলছো। আমি তোমার কথা বিশ্বাস করি না। সত্যি করে বলো, তুমি মিথ্যা বলছো। প্লিজ বলো, তুমি মিথ্যা বলছো। তুমি আমার আকাশ, বলো না তুমি আকাশ। আজব তো, আমি আপনাকে মিথ্যা বলতে যাব কেন? আপনাকে মিথ্যা বললে আমার লাভ কি? আমি জানি তুমি মিথ্যা বলছো। আপনার জন্য আকাশ সেদিন মরে গেছে, যেদিন আপনার ওই ফ্রেন্ডের জন্য থাপ্পড় দিয়েছিলেন। আকাশ সেদিন মরে গেছে যেদিন আপনার ফ্রেন্ড মিথ্যা মিথ্যা বলে পুলিশের কাছে অভিযোগ করেছিল, আর আপনি চুপ করেছিলেন। আকাশ বেঁচে নেই, আকাশ সেদিন মারা গেছে। আমি আপনার কাছে অনেক ছোট হয়েছিলাম, অনেক আকতি মিনতি করতাম একটু কথা বলার জন্য, একটু সময় নেওয়ার জন্য। আপনি আমার সুন্দর জীবনটাকে বরবাদ করে দিয়েছেন। আপনার কাছে সময় থাকতো, আমার জন্য আপনার সময় ছিল না। কাজের বাহানা দেখাতেন, ব্যস্ততা দেখাতেন। আপনার দেওয়া কষ্ট অবহেলাগুলো মনে আঁচড় কেটে আছে। আমার যেটা পছন্দ না, আমি যেটা বারণ করতাম, আপনি সেটা করে আমাকে কষ্ট দিতেন। আমি আপনাকে বলিনি কাঁদবেন, অনেক কাঁদবেন। আবার বলছি শুনেন, আমি সবসময় দোয়া করি আপনার হায়াত যেন অনেক দিন হয়, আর প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে আমার কথা মনে পড়ে। আমার স্মৃতিগুলো আপনাকে প্রতিটা মুহূর্ত যেন কুড়ে কুড়ে খাবে। আপনি শান্তি পাবেন না। আর শুনেন, আমাকে আর ডিস্টার্ব করবেন না। কিছুদিন পর আমার বিয়ে। আর একটা সুযোগ দাও না, আর এমন কিছুই করব না। তোমার সব কথা শুনবো, তুমি যা বলবে আমি তা শুনবো। প্লিজ একটা সুযোগ দাও। তুমি না আমাকে অনেক ভালোবাসতা, তাহলে সেই ভালোবাসাগুলো কোথায় গেল? তুমি আমাকে কিভাবে এভাবে কষ্ট দিতে পারো? ভালোবাসতাম না, এখনো বাসি, তবে এখন আর পাওয়ার ইচ্ছে না। দেখো, আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো। যা ইচ্ছা করেন, তাতে আমার এখন কিছু আসে যায় না। সত্যি তো? জি, আপনার যা খুশি ইচ্ছা করতে পারেন। আনিসা চলে গেল, আমি চুপ করে বসে থাকলাম। নাটক করতে আসছে। একটু পরে রাকিব এলো, আসতে উঠে জড়িয়ে ধরলাম। বলো কি অবস্থা? এই তো ভালো, তোর? আলহামদুলিল্লাহ ভালো। তারপর রাকিবের সাথে কথা বলতে লাগলাম। আনিসার বিষয়ে কিছুই বললাম না, ইচ্ছেও করছে না। রাতে বাসায় ফিরলাম, সুইটি আপু, আব্বু আম্মু বসে বসে গল্প করছে। আমি গিয়ে সুইটি আপুর পাশে বসে ওর ছেলেকে কোলে নিলাম। আচ্ছা, তুই না একটা রিলেশন করতি, ওটার কি খবর রে? ডাইনির কি টাইম এগুলো বলার? করতাম, তখন করতাম, এখন নাই। ও আচ্ছা, এইবার তাহলে বিয়েটা করেই নে। বিয়ে খেয়ে তারপর যাব। খালাম্মা, খালু আব্বা কি করো তোমরা? কথাটা খারাপ বলিসনি, বিয়ে করবি? কি রে, এগুলো কি হচ্ছে আমার সাথে? সবকিছু কেমন উলট পালট হয়ে যাচ্ছে। আনিসাকে হুমকি দিয়ে আসলাম, আর বাসায় এসে বিয়ে নিয়ে এরা পড়লো। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? আপুকে উদ্দেশ্য করে বললাম, তোমার বিয়ে করার ইচ্ছা থাকলে আবার করো, আমার বিয়ে নিয়ে কেন পড়লে? বড় বোন হিসেবে একটা দায়িত্ব আছে না, তোমরা কি বলো? ধুর, তোমরা কি শুরু করেছো? আচ্ছা বাদ দাও তো, খেতে দাও, না হলে আমি রুমে গেলাম। আচ্ছা বস, দিচ্ছে। কাজ থাকলে কাজ করে। না, আমি তোর মতো বসে বসে খাই। আম্মু বাসার সব কাজ করিয়ে নিতে পারো না? আম্মু খাবার বাড়তেই সবাই মিলে খেয়ে রুমে এলাম। তারপর দিলাম ঘুম। এক ঘুমে সকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে বের হলাম। যাই তো কলেজের দিক থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। কলেজের দিকে গেলাম। এক জায়গায় দাঁড়িয়ে আছি, তখন দেখি রেখা আর কিছু মেয়ে আসছে। আসতেই, কেমন আছো বলো? আর কি মনে করে কলেজে? আলহামদুলিল্লাহ ভালো। আর এইদিকে ঘুরতে এলাম। তোমার কি অবস্থা? আর আঙ্কেল ডাক কবে শুনতে পাবো শুনি? এত তাড়াতাড়ি? অনেক দেরি আছে। রেখার সঙ্গে কথা বলছি, তখন লাবণী আপু কোথা থেকে হাজির। আরে আপু, কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? বিয়ে শাদী করেছেন? একসাথে এত প্রশ্ন? একে একে উত্তর দেন। আলহামদুলিল্লাহ ভালো, দিনকাল ভালোই চলছে। আর বিয়ে এখনো করিনি, বাসা থেকে পাত্র দেখছে। আমাকে কি চোখে পড়ে না? ভালো একটা জব করছি। আহা সোনা গো আমার, না ভাই থাক, জুনিয়রদের প্রতি কোনো ফেল নেই। আর কি জব করছো শুনি? এই হোটেলের ম্যানেজার হিসেবে। কোথায়? সেন্ট মার্টিন। 1 মাসের ছুটিতে আসছি। ভাবছি বিয়ে করে বউ নিয়ে যাব। ননদ দেখে তাড়াতাড়ি বিয়ে করে নাও। বিয়ে করলে তোমার ননদকেই করব। তাই নাকি? সত্যি আমার ননদকেই কিন্তু করতে হবে। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি, তোমার ননদকেই বিয়ে করব। হঠাৎ হাত বাড়িয়ে দিয়ে লাবণী আপু বলল, কথা দাও।
লাবণী আপুর এমন কথা শুনে চিন্তায় পড়ে গেলাম। কাহিনী কি এমন ভাবে বলছে কেন? কোথাও একটা ঘাপলা আছে। ভাবছি কি করব। না, কথা দেওয়া যাবে না। কি হলো ছোট ভাই, এত কিসের চিন্তা করছো শুনি? ভাবছো এমন ভাবে কেন বলছি, তাই তো? তোমার বিয়ে হয়ে গেছে না হবে? আগে কথা দাও, তারপর বলবো। দুঃখিত আফাজান, কথা দিতে পারবো না। যদি কথা না রাখতে পারি। আচ্ছা, এমন ভাবে না দাঁড়িয়ে থেকে বসে কথা বলি। চলো। আচ্ছা, এমন ভাবে হাওয়া হাওয়া হয়ে গিয়েছিলে কেন? সবকিছু তো জানেন, মনে হয় না আপনার সবকিছু অজানা। আর আব্বু সেদিন বাসা থেকে রাগ করে বেরিয়ে যেতে বলেছিল, তাই রাগ করে আরো এমন ভাবে চলে গেছিলাম। কেন ফিরে আসতে পারতে না পারে? পারতাম, কিন্তু ইচ্ছা করেনি। আচ্ছা যাই হোক, আপনার কি সত্যি বিয়ে হয়ে গেছে না হয়নি? ছেলে পছন্দ হয়েছে, এখন বিয়ের ডেট ঠিক করতে বাকি আছে। ও আচ্ছা, ছেলে কি করে? বিজনেস আছে। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও, ডেট ঠিক হলেই তোমাকে ইনভাইট করব। আচ্ছা নেন। নাম্বার দেওয়া শেষ হতে দেখলাম আনিসা আসছে। ও কিভাবে জানালো আমি কলেজে আসছি? তাহলে কি লাবণী আপু বলেছে? হয়তোবা। আচ্ছা আমি গেলাম, কাজ আছে। এখন আবার তোমার কিসের কাজ? আমি জানি তুমি মিথ্যে বলছো। আচ্ছা যাও যাও, আপন কেউ কি হয় যে আমার সাথে আড্ডা দিবে? বাহ, ভালোই। আমার ট্রিক্স আমার উপর খাটানো হচ্ছে। উঠলাম না, চুপচাপ বসে থাকলাম। আনিসা আমার সামনে এসে বসে পড়ল। এ কি পাগল নাকি? ও কি পাগল হয়ে গেছে? এগুলো কি হচ্ছে? আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল হয়ে গেছি। দেখো সত্যি সত্যিই কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো। কিছু না বলে উঠে হাঁটতে ধরলাম, তখন আবার আনিসা হাত ধরে নিল। এক ঝটকায় হাত সরিয়ে হাঁটতে লাগলাম। হাঁটছি, তখন পিছন থেকে আনিসা এসে জড়িয়ে ধরলো। ভালোই লাগছে, কিন্তু আগের কথা মনে পড়তেই রাগ উঠে গেল। আপনি কি ছাড়বেন? আমি মরে যাব, সত্যি বলছি। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তোমার স্মৃতি আমাকে একটুও ভালো থাকতে দেয় না। আমি একটুও ভালো নেই। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। তাই নাকি? কোথায়? দেখতে পাচ্ছি না তো। আপনি গতকাল কত বড় বড় কথা বলে গেলেন, এই করবেন সেই করবেন। এখন দেখি কত সুন্দর করে আমার সামনে দাঁড়িয়ে আছেন। যেই কথাগুলো রাখতে পারবেন না, সেই কথাগুলো মানুষকে কেন দেন? আপনার বিহেভিয়ারগুলো ভুলে যাইনি। আপনার প্রতিটি কাজ আমার হৃদয়ে গিয়ে আঘাত করত। মনে আছে আপনার কি কি করেছেন আমার সাথে? প্লিজ একটা সুযোগ আমাকে দাও। তোমাকে তো ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে গেছিলাম তুমি ভালোবাসবে বলে। তোমাকে সুখে রাখতে গিয়ে নিজে সুখে থাকতে ভুলে গেছি তুমি সুখে রাখবে বলে। আমি ভুলেই গিয়েছিলাম কেউ কারো নয়, নিজেরটা নিজেকে দেখতে হয়। দিন শেষে না পেয়েছি তোমার ভালোবাসা, না পেয়েছি কেয়ার। তুমি শুধু আমার অবহেলাই করে গেছো। এমন একটা দিন ছিল না যে কান্না করতাম না। আমার কষ্টগুলোকে তোমার কাছে কষ্টই মনে হয়নি। আনিসা মাথা নিচু করে আছে। আর কিছু বললাম না, চলে এলাম। পাগল হয়ে গেছিস? কি করছিস? আগে থাকতে বুঝিসনি, এখন এসে এগুলো করছিস? আমি মরে যাব, সত্যি বলছি আমি মরে যাব। আমি কেমন আছি আমি নিজেও জানি না। কোনো কিছুই ভালো লাগছে না। যখন ওকে আঘাত করতি তখন মরেছিল না? তখন তো নিজের মর্জি মতো চলতি। আর এখন কেন এমন করছিস? তাও একটা বছর পর। এতদিন যদি চেষ্টা করতি তাহলে ভুলে যেতি। আমি জানি ওর মতো করে কেউ ভালোবাসতে পারবে না। আমার ওকেই লাগবে। ও কেন এমন হয়ে গেছে? ও তো বলতো আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করতো। এখন সেগুলো কোথায় গেল? তুই তোকে নিজেকে প্রশ্ন কর, কেন এমন করছে? তোর অবহেলা ওকে পরিবর্তন করিয়েছে। আর তুই না গতকাল বাসায় যাচ্ছিলি, তাহলে গেলি নাকি জন্য? দাঁড়া, তোর ভাইয়াকে ফোন দিচ্ছে। আমার কসম, তুই ভাইয়াকে ফোন দিবি না। আচ্ছা ঠিক আছে, এখন চোখ মুছে বাসায় চলাচল, তোকে বাসায় দিয়ে আসি। তুই কিছু একটা কর না প্লিজ, কিছু একটা কর। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চল, তারপর দেখি কি করা যায়। লাবণী আপু আর আনিসা কলেজ থেকে বেরিয়ে গেল। তারপর একটা রিক্সা নিয়ে আনিসার বাসায় চলে এলো। ও আপনাদের একটা কথা তো বলাই হয়নি। ওটা একটা বাসা ঠিক আছে, কিন্তু পুরোটা না। একটা ফ্ল্যাট শুধু ওর, আর ওর পরিবার এখানে থাকে না, বেশ অনেকটা দূরে ওদের বাসা আছে, ওটাই থাকে। ও পড়াশোনার জন্য এখানে থাকে। কলেজ থেকে বেরিয়ে আশেপাশে ঘোরাঘুরি করলাম, তারপর দুপুরে বাসায় আসলাম।
লাবণী, তুমি তখন ফোন দিয়েছিলা, কিন্তু কাজের চাপে রিসিভ করতে পারিনি। সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, এখন বলো কেন ফোন দিয়েছিলে? ভাইয়া, আনিসাকে বাসায় নিয়ে যান, না হলে কখন সুইসাইড করে নেবে কেউ বুঝতে পারবে না। কি সব কথা বলছো? ও সুসাইড করতে যাবে কেন? আচ্ছা ভাইয়া, আপনি ওর কেমন ভাই বলেন তো? আপনার ছোট বোনের ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন না? কি হয়েছে বলো তো? এমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলছো কেন? আর জানোই তো বিজনেসের জন্য অন্য বিষয়ে ফোকাস করতে পারি না ভালোভাবে। বলো কি হয়েছে? মনে আছে একদিন আপনি আর আর আনিসা কলেজের সামনে একটা ছেলেকে মেরেছিলেন? আসলে ভাইয়া সেদিন ওই ছেলের কোনো দোষ ছিল না। আমি ওর ওড়না ধরে টান দিয়েছিলাম, আর আপনারা ভাই বোন ভুল বুঝে ওকে মেরেছিলেন। তা বুঝলাম, কিন্তু এত বছর পর সেই কথা কেন উঠতেছে? তাহলে শোনেন ঘটনা কি। লাবণী আপু সবকিছু বলল। সবকিছু বলার পর লাবণী আপু আবারও বলল, এখন যেভাবে হয় ওদের এক করেন, আর না হলে বুঝিয়ে অন্য কোথাও বিয়ে দেন। জানি ওর অন্য কোথাও বিয়ে করতে রাজি হবে কিনা। আর যদি যেমন চলতে থাকে তাহলে সত্যি সত্যি কবে ও সুইসাইড করে বসবে। আজকেই যেমন কলেজে আমার সামনেই বিষ খেতে যাচ্ছিল। কি? আচ্ছা, আমি আপু আম্মুর সাথে কথা বলে কিছুক্ষণ পর ফোন দিচ্ছি। ওকে ভাইয়া। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি আর ভাবছি এখন নাটক করতে আসছে। ও আমাকে কম কষ্ট দেয়নি, আমার ভালোবাসায় কোনো কম ছিল না। আমিও যদি টাইম পাসের জন্য ভালোবাসতাম তাহলে আমিও অনেক হ্যাপি থাকতাম। কখনো কারোর সাথে কথা বলার জন্য ছটফট করতাম না, কখনো কষ্ট হতো না, কখনো চোখ দিয়ে পানি বের হতো না। তবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আর তেমন কষ্ট হয় না। ওর এমন অবস্থা দেখে এখন মায়া হয়, কিন্তু আপন করে নিতে ইচ্ছে করে না। খাবার জন্য ডাকছিল, তাই খেয়ে দিয়ে এসে শুয়ে পড়লাম। আব্বু, একটা খুব খারাপ খবর আছে। তারপর আনিসার ভাইয়া ওর আব্বু আম্মুকে সবকিছু বলল। সবকিছু বলার পর ভাইয়া আবারও বলল, এখন বলো কি করব? তোমার ওই মেয়ে কেমন ঘাটতারা জানো তো, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। ছেলেটা কি করে? এখনো লেখাপড়া করছে না জব করছে? দাঁড়াও, ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করি। হ্যালো লাবিন, জি ভাইয়া বলেন। ওই ছেলেটা কি এখন কি করছে? মানে কোনো জব আছে না লেখাপড়া? ভাইয়া ও বলছিল একটা হোটেলে ম্যানেজারের জব করে, সেন্ট মার্টিনে 50,000 বেতন বলছিল। ও আচ্ছা, ওই ছেলের বাসার ঠিকানা জানো? না আঙ্কেল। আচ্ছা, আমি জেনে আপনাকে জানাচ্ছি। ওকে, জেনে ফোন দাও। ওকে, ফোন কেটে ভাবতে লাগলাম কাকে ফোন দেব। আকাশকে কি ফোন দিয়ে জিজ্ঞেস করব? কি ভাববে ও? যা ভাবার ভাবতে পারি। ওকেই ফোন দিলাম। কয়েক রিং হতেই রিসিভ করলো। হ্যালো, আমি লাবণী বলছি। ও জি আপু বলেন। তোমার বাসার ঠিকানাটা দাও তো। কেন আপু, আপনি আমার বাসার ঠিকানা কি করবেন? দেখুন, তখন আপনার সাথে মজা করছিলাম। আপনার আব্বু আম্মুকে আবার পাঠিয়ে দিয়েন না। চুপ ফাজিল, আমার টাকা পড়েছে তোমাকে বিয়ে করতে আর আব্বু আম্মুকে তোমার বাসায় পাঠাতে? আমার বিয়ে ঠিক হয়েছে ভাবছি সপরিবারে তোমাকে দাওয়াত দিব, তাই ঠিকানা দিচ্ছি। আচ্ছা নেন। তারপর লাবণী আপুকে ঠিকানা দিলাম। ঠিকানা দিতেই বলল, ওকে আচ্ছা, পরে কথা বলি, এখন একটু ব্যস্ত আছি। ওকে আপু। আর আমি এখন ঘুম দেই, ঘুম আসছে। কবে যে বউকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো। বিয়ে করে নিলেই পারবা। আচ্ছা রাখি। ফোন কেটে দিয়ে ভাইয়াকে ফোন দিলাম। রিং হতেই রিসিভ করলো। ভাইয়া ঠিকানা নেন, তারপর ঠিকানা দিলাম। আচ্ছা ঠিক আছে। আনিসা কে কিছু বলো না, ওর জন্য সারপ্রাইজ রইল। ওকে ভাইয়া, এখন ওদের ভেতরে ঝামেলা মিটে গেলেই হয়। ঠিকানা তো নিলাম, এখন কি করব? ও থাকতে পারবে ওই ছেলের সাথে? আর যদি নাই পারে তাহলে এমন করতো না। আমিও সেটাই ভাবছি কি করব। আচ্ছা, ওই ছেলের বাসা থেকে বিকেলে ঘুরে আসি। আমি তো আমার মেয়েকে হারাতে পারি না।
বিকেলে অনেকের সাথে কথা বলার আওয়াজে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দরজার কাছে এসে দেখি আনিসার ভাইয়া আর দুজন বয়স্ক লোক আর মহিলা, হয়তো ওনার আব্বু আম্মু হবে, আর একটা মেয়েও আছে, ওটা হয়তো আনিসা হবে। কিন্তু ওরা এখানে কে? 1.5 বছর আগে আপনাদের মেয়ের ছবি দেখিয়ে আমার ছেলে বলেছিল আপনার মেয়েকে নাকি ভালোবাসে। আমার পছন্দ হয়েছিল, আর আপনার অনেক বড় লোক, আরও কত কি। আর এটাও বলেছিল যে আপনাদের মেয়ে আমার ছেলের থেকে 4 বছরের বড়। তবে 1 বছর আগে কি হয়েছিল সঠিক জানি না। পুলিশ এটা বলেছিল যে আমার ছেলে নাকি রাস্তায় কাকে মারধর করেছিল, তাই পুলিশে ধরে নিয়ে যায়। তারপর ওর আব্বুকে ডেকে কিছু কথা বলে ছেড়ে দেয়। তারপর ওর আব্বু বাসায় এসে মারে এবং রাগে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। তারপর তো রাগ করে সত্যি সত্যি বেরিয়ে যায়। 1 বছরের উপরে কোনো খোঁজ নেই, ওর কোনো খবর নেই, ছিল না। গতকালই সকালে আসছে। তা যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন বলেন কি করা যায়? আপনার ছেলেকে কি দেওয়া যাবে? এমনভাবে বলছেন কেন? আপনার মেয়ে অপছন্দ করার কিছু নেই, বয়সে বড় এই আর কি, কিন্তু এটা কোনো ম্যাটার না। আঙ্কেল, আপনার ছেলে আমাকে যেভাবে রাখবে আমি ওভাবেই থাকবো, আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার ছেলে কোথাকার? ও কি কি বলছে শুনে দেখুন। ও ভালোবেসেছে তখন বিয়ে করবে না মানে? ওকে ঘুম থেকে ডেকে তোলো তো। খালু আব্বা, ওকে ডাকতে হবে না। রাঘব বল দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছে। ওকে গতকাল বললাম তো, কি বলছিল শুনছিল তো? ডাইনি, ওকে তো কি করতে মন যাচ্ছে। আমি গিয়ে আম্মুর পিছনে দাঁড়ালাম। আনিসা এক দৃষ্টিতে আমার দিকে আছে। ও কি পাগল নাকি? এতগুলো মানুষের সামনে এমনভাবে তাকিয়ে আছে। মান সম্মান বলতে কিছু নেই বোঝাই যাচ্ছে। আমি কিছু বলতে যাব তার আগে আব্বু। রিলেশন করেছিস কিন্তু বিয়ে করবি না, কির জন্য? এগুলো কি ছেলে খেলা? তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? কিছু বলতে গিয়েও বলতে পারছি না। এখন কিছু বললে আমার উপর চোটপাট চলবে। জানি না কি কি শুনিয়েছে। এখন ওকে আপন করে পেতে ইচ্ছে করছে না। আব্বু আমার কথাটা শুনেন। এখন তোর কোনো কথা শুনবো না। আচ্ছা, বিয়ের তারিখ এবং মোহরানার বিষয়ে কথা বলেন। আমি আর কি বলবো, সব দোষ এই ডাইনি লাগনির। আচ্ছা আনিসা কি বুঝতে পারছেন ওকে আমি মেনে নিব না? রুমে এসে চুপ করে বসে থাকি, তখনই দরজা লাগানোর শব্দ। দেখি আনিসা আমার দিকে আসছে। ও এখানে কেন আসছে বুঝলাম না। আনিসা চেয়ার টেনে আমার সামনে বসলো। সমস্যা কি আপনার? আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। সরি, আপনি এভাবেই বলেন। সাহস হচ্ছে না আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে, তাই তো? দেখেন, এইসব ফালতু পেঁচাল না পেরে আমার রুম থেকে বের হন। কতদিন আর আমার করবা শুনি? কিছুদিন পরে আমারও যাবে। সরি তো। সরি বলে যদি সব ব্যথা দূর হয়ে যেত তাহলে সব কিছু সরি বলেই ঠিক করে নেওয়া যেত। আর ন্যাকামি না করে এখান থেকে এখন যান। আর বিয়ে করলেই সব কিছু ঠিক হয়ে যাবে মনে করেছেন? কখনো না। তাহলে কি করতে হবে? সত্যি সত্যি যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমাকে ভুলে যান। তার থেকে আমাকে মরে যেতে বলো, ওটাই ভালো হবে। আমি চিরকুট লিখে দিচ্ছি, কেউ দোষী করবে না তোমাকে। আমাকে মেরে ফেলো। আলতু ফালতু কথা না বলে সামনে থেকে সরেন। বেশি পেঁচাল পারলে আমি দূরে কোথায় চলে যাব? তোমাকে যেতে না হলে আমাকে হত্যা করে তারপরে যেতে হবে। পারবা আমাকে মারতে? বলো, পারবা? ওর এইসব শুনতে ভালো লাগছে না। উঠতে যাব তখন ধরে বসিয়ে দিল। দেখো ভালো হচ্ছে না। সত্যি আমি মরে গেলে খুশি হবে তো? আমি তোমার থেকে দূরে চলে গেলে খুশি হবে তো? আচ্ছা ঠিক আছে, আমি বিয়েটা ভেঙে দিচ্ছি আর তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আর কখনো তুমি আমাকে খুঁজে পাবে না। শুধু তুমি না, আর কেউ খুঁজে পাবে না। জাহান্নামে যেতে চাইলে করেন, আমি আপনাকে ধরবো না। আপনার যা ইচ্ছা করেন। শালা, এই তো দেখি কম ঘাটতারা না। না, ভালো কথায় কাজ হবে না। জোর করে ওর কাছ থেকে ভালোবাসা আদায় করে নিতে হবে দেখছি। তুই ভালো কথায় শুনবি না? তারা তোর জন্য কোনো ব্যবস্থা করতে হবে। গেঞ্জির কলার চেপে উঠিয়ে আমার সামনে নিয়ে এসে বললাম, বল আমাকে ভালোবাসবি? না,
ভালোবাসবো না। এইবার নিজের সাথে চেপে ধরে শক্ত করে জড়িয়ে ধরলাম। আজব তো, কোনো রেসপন্স নেই। ওকে মানুষ না অন্য কিছু? আপনি কি পাগল হয়েছেন? ছাড়েন বলছি, ছাড়েন। না, ছাড়বো না। একটা সুযোগ দাও, একটা। কোনো সুযোগ দেওয়া হবে না। আপনি ছাড়েন, না হলে কিন্তু সবাইকে ডাকবো। জানো, যতই ডাকো কেউ আসবে না। আর সব থেকে বড় কথা, দরজা বন্ধ আছে। জানো, খুব ইচ্ছে করছে তোমার ঠোঁটের স্বাদ নিতে। দেখেন, ভালো হচ্ছে না কিন্তু। আপনার নামে কিন্তু থানায় মামলা করব পুরুষ ধর্ষণের। করো, সমস্যা নেই। সত্যি বলছি, অনেক লোক হচ্ছে, নিজেকে সামলাতে পারছি না। আমি ছাড়িতে লাগলাম। এমনভাবে ধরে রাখলে আমারও অবস্থাও খারাপ হতে থাকবে। যেই রাগ অভিমান আছে আস্তে আস্তে লুপ্ত হতে থাকবে। ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম কিন্তু পারছি না। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। আমি চাচ্ছি এখন খারাপ কিছু না হোক, একদম খারাপ কিছু। ছাড়েন বলছি, ছাড়েন। এই তোকে ছাড়তে বলছি না। না, ছাড়বো না। বেশি ছোটার চেষ্টা করলে সত্যি সত্যি কিস করে দিব। ভালো হচ্ছে না কিন্তু। খারাপটাই হোক, আমি তো ওটাই চাচ্ছি। একদম তোমার সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এখন বলছি, শুনছো না? এমন একটা সময় আসবে, চোখের সামনে অনেক ভালো ভালো জিনিস দেখবা, কিন্তু কিছুই দেখতে পাবে না। তখন বুঝবা কত ধানে কত চাল। দেখেন, এইবার বেশি বেশি হয়ে যাচ্ছে। কোনো কিছুই বেশি হয়নি, এইবার হবে বেবি। বলেই ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ইচ্ছে মতো কিস করতে লাগলো, কিন্তু আমার কোনো রেসপন্স নেই। ইচ্ছে করছে না, কিন্তু কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারবো? একটা না একটা সময় দুর্বল হয়ে যাব। এইবার শরীর সমস্ত শক্তি দিয়ে ওকে ছাড়িয়ে দিলাম একটা থাপ্পড়। আমার থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে আরো হিংস্র হয়ে তাকালো। ওর এমন অবস্থা দেখে সত্যি ভয় পেয়ে গেছি। এমন অবস্থা এর আগে কখনো দেখিনি। মনে হচ্ছে থাপ্পড় দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি, কিন্তু ভয় পেলে চলবে না। পুরুষ মানুষ বলে কথা। ওর সামনে থেকে সরতে যাব, তখন দিল ধাক্কা। আমি বিছানায় পড়ে গেলাম। আনিসা এবার আমার উপর উঠে বসলো আর দুই হাত দিয়ে আমার হাত বিছানায় চেপে ধরলো। আমি শুধু ওর কাণ্ডগুলো দেখে যাচ্ছি। দেখেন, ভালো হচ্ছে না কিন্তু। কোনো কিছুই বলছে না, শুধু নিশ্চুপ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। এর কি হলো বুঝলাম না। হাত ছাড়িয়ে ধাক্কা দিয়ে উঠতে যাব, তখন জড়িয়ে ধরলো। ও কি করতে চাইছে বুঝতে পারছি না। দেখেন, ছাড়েন বলছি। এগুলো কিন্তু ঠিক নয়। আমাকে ক্ষমা করে দাও, আর একটা সুযোগ দাও আমাকে কি আপনি ছাড়বেন? প্লিজ। ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই হচ্ছে না। শুয়ে থেকে কি এমনভাবে হয়? দেখেন, এইবার কিন্তু সত্যি লিমিট ক্রস করছেন। ছাড়েন বলছি, ছাড়েন। অসহ্য একটা। আনিসা এবার ছেড়ে দিল। আমি উঠে ঠিকঠাক হয়ে দরজা খুলে বাইরে এসে ছাদের উপরে গেলাম। ছাদে চুপচাপ এক পাশে দাঁড়িয়ে আছি। বুঝলাম না আমারও চোখ দিয়ে কেন পানি বের হলো। দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ ধরে, পাশে এসে কেউ দাঁড়ালো। তাকিয়ে দেখি সুইটি আপু। কিছু তো একটা ঝোলা আছে। কিছু কিছু কি হয়েছে তোদের ভিতরে? আমি ওকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু ওকে আপন করে পেতে ইচ্ছে করে না। ওকে দেখলেই পুরনো কথাগুলো মনে পড়ে। মনে পড়ে ওর দেওয়া কষ্টগুলোর কথা। মনে পড়ে ওর করা অবহেলাগুলোর কথা। ওগুলো ভাবলেই কষ্ট হয়। ও আমার পাশে পাশে থাকলে ওগুলো বেশি মনে পড়বে। সেদিন ওর দেওয়া কষ্ট, তারপর আব্বুর ওই রকম ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিলাম। তাই তো আরও রাগ করে বাসা ছেড়ে গেছিলাম। ওকে বিয়ে করতে চাচ্ছিলাম না, কিন্তু আব্বু এমনভাবে বলল যে। সত্যি করে একটা কথা বলতো, অন্য কাউকে বিয়ে করে ভালো থাকতে পারবি? ওর জায়গাটা অন্য কাউকে দিতে পারবি? আচ্ছা, যাকে বিয়ে করে নিয়ে আসতি ওকে কতটা ভালোবাসতি? হয়তো পারতাম না, কিন্তু। কিন্তু কি? আর হয়তো কেন বলছিস? বিয়ে তো তোকে করতেই হবে। সব কিছু মিটমাট করে নে, আর এক সপ্তাহ পর বিয়ে, 15 তারিখে। আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। আপু নিচে চলে গেল। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকালাম। ফোনে নাম্বারটা আননোন হলেও নাম্বারটা খুব ভালো করেই চিনি। ঠিক ধরেছেন, আনিসার নাম্বার। ফোনটা রিসিভ করলাম না, বেজে যাচ্ছে। বেশ কয়েকবার ফোন দিল, কিন্তু রিসিভ করলাম না। নিচে আসতে গিয়ে পিছনে ফিরতেই দেখি আনিসা দাঁড়িয়ে আছে। ওরা কি এখনো যায়নি? সেটাই তো মনে হচ্ছে। ওর চোখ ছলছল করছে।
আমি কিছু না বলে পাশ কাটিয়ে নিচে চলে এলাম। এসে দেখি ওরা কেউ যায়নি। এখন যদি বাইরে যাব বলি তাহলে চোখ রাঙানি দেখতে হবে। কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। রাকিবকে ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না। এসে একটা দোকানে বসলাম। দোকানপাটে তেমন একটা বসি না, কিন্তু আজকে বসলাম। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি রাকিব ফোন দিয়েছে। ফোন রিসিভ করলাম। কোথায় আছিস তুই? শ্বশুরবাড়ি। কেন? এমনিতে আড্ডা দিতাম, এই আর কি। আচ্ছা, শ্বশুর বাড়িতে তাহলে ভালো করে আদার যত্ন খা। ফোন কেটে দিয়ে আশেপাশে ঘোরাঘুরি করে রাতে ফিরলাম। ফোনে বেশ কয়েকবার কল এসেছে আনিসার, কিন্তু একবারও রিসিভ করিনি। ইচ্ছা করছে না রিসিভ করতে। আগের মতো কোনো ফিলিংস আসছে না। রাতে একসাথে বসে খাচ্ছি, তখন ফোন বাজছে। একের পর এক ফোন আসছে, কিন্তু রিসিভ করছি না। কে ফোন দিছে এমন ভাবে? কেউ না। তোমার বৌমা ফোন দিয়েছে। কি রে, ফোন রিসিভ করছিস না কেন? আমার নাম্বার ওকে কে দিয়েছে? এটা আবার কেমন কথা? না, তেমন কিছু না। আর কোনো কথা হলো না এই বিষয়ে। খাওয়া শেষ করে রুমে এসে ফোন অফ রেখে শুয়ে পড়লাম। শুতে শুতে কেমন ঘুম চলে এলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। তোর ফোন অফ আছে কেন? আপু প্লিজ এইসব বাদ দাও তো। মেয়েটাকে কাঁদাতে খুব ভালো লাগছে। ভালোবাসা এই 2-3 দিনে এই অবস্থা। মায়া হচ্ছে ওর চোখের পানি দেখে। শোনো, তোমাদের একটু কিছুই চোখে পানি আসে, আমাদের ছেলেদের আসে না। ছেলেরা সহজে কাঁদে না, শরীরের আঘাত পেলেও কাঁদে না, কিন্তু কেউ খুব যত্ন করে মনে আঘাত দিলে ঠিক কাঁদে। কষ্ট তখন বেশি হয় যখন কাউকে মনের কথাগুলো বলে কাঁদতে পারি না। তোমাদের মতো চিৎকার করে কেঁদে মনকে হালকা করতে পারি না। ওর জন্য মাসের পর মাস চোখে পানি আসছে, তাহলে বুঝো কতটা কষ্ট দিয়েছিল। ওকে বলতাম, বোঝাতাম আমার কষ্ট হয়, কিন্তু শুনতো না। আমাকে মাসের পর মাস অবহেলা করেছে, আর আমার কয়েকদিনের অবহেলা সহ্য করতে পারছে না। খাওয়া শেষ হতেই উঠে পড়লাম। তারপর রুমে এসে ফোন অন করলাম। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি শাহিন ভাই ফোন দিয়েছে। ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। কি করো? এই তো ভাইয়া, এইমাত্র খাওয়া শেষ করে এলাম। আপনি কি করেন? বসে আছি। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি খবর? আমারও সবাই ভালো। শাহিন ভাইয়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। যাই, বাইরে থেকে ঘুরে আসি। বাসায় থেকে কি করব? দূর, বাসায় থাকতে যেন ভালোই লাগে না। বন্ধুগুলাও সব ব্যস্ত। বাইরে এসে একা একা ঘুরে দুপুরে ফিরলাম। দুপুরে বাসায় ফিরতে আম্মুর শুরু হলো ঝাড়ি। থাপ্পড় জিনিস, থাপ্পড় দিয়ে তোর ঘাড়ের বাঁকা রগ সোজা করে দিব। কি হলো, এমন ভাবে ঝাড়ি দিচ্ছ কেন? মেয়েটা তোকে ফোন দিয়েছে কিন্তু রিসিভ করছিস না কেন? বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কথা বলবো। রুমে এসে ফোন রেখে আবার রুম থেকে বেরিয়ে শাওয়ার নিতে এলাম। গোসল শেষ করে এসে রুমে আসতে দেখি ফোন ভাইব্রেট হচ্ছে। কাছে গিয়ে দেখি আনিসা ফোন দিচ্ছে। ফোন রিসিভ করে বললাম, জি, কে বলছেন? আমিটা কে? নাম নেই? আমি আনিশা। দাঁড়া, সময় হোক বোঝাবো আমি কি চিজ। ওহ, কেন ফোন দিচ্ছেন? আর এতবার ফোন দেওয়া লাগে? আচ্ছা ঠিক আছে, আর ফোন দেব না। আচ্ছা কি করো জান? জান মানে কি সব বলছেন? মাথা ঠিক আছে আপনার? না, কিছু ঠিক নেই। আচ্ছা জান, খাওয়া দাওয়া হয়েছে? ফোন রাখেন তো, ফালতু কথাবার্তা শুরু করেছে। ফোন কেটে দিলাম। আবার ফোন বেজে উঠলো। ফোন কেটে দিয়ে শুয়ে থাকলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে 4 দিন চলে গেল। আগামীকাল বাদেই বিয়ে। ভিতরটা অস্থির হয়ে থাকে সব সময়। জানি না কেন এমন হচ্ছে। চুপ করে বসে আছি, তখন আম্মু এলো। এসে বলল, আগামীকাল বিয়ের শপিং এ যাবে। আমি কেন? আমি পারবো না। থাপ্পড় চিনিস? আর কিছু বললাম না, চুপ করে বসে আছি। ফোনটা বেজে যাচ্ছে, রিসিভ করছি না। কে ফোন দিচ্ছে বুঝতে বাকি নেই। কে ফোন দিচ্ছে রিসিভ করতে পারিস না? ফোন রিসিভ করে রুমে এলাম। কি হয়েছে, এমন ভাবে ফোন দেওয়ার কি আছে?
মিস করছিলাম তাই। মিস ইউ ইয়ার। আর কিছু বলবেন? রেগে আছো মনে হচ্ছে, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। কয়দিন এমনভাবে অবহেলা করবা আর কয়দিন এমনভাবে রাগ দেখাবা? একবার কাছে পেয়ে যাই তখন দেখাবো মজা, আর কতদিন আমার উপরে রাগ অভিমান করে থাকো সেটাই দেখব। আরো কিছু বলবেন? বাকিটা বাসরাতে বোঝাপড়া হবে। যেভাবে পারো কষ্ট দিয়ে নাও, যা বলার বলে নাও, এর প্রতিশোধগুলো তো অবশ্যই নিব। তবে তোমার মতো করে এমন অবহেলা করে না, আমি নিব অন্যভাবে। ফালতু কথা বাদ দিয়ে ফোন রাখেন। কাজ ফেলে কাজ করে ফোন কেটে দিয়ে বিছানায় ফোন রাখতে যাব, তখন আবার ফোন বেজে উঠল। ফোন কেটে দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কবে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বেশ কিছুক্ষণ পরে কারো ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাওয়া শেষ করে রুমে এসে আবার শুয়ে পড়লাম। বিকেলে আমি রাকিব বসে আছি তখন। এখনো এমনভাবে আনিশা আপুর উপর রাগ অভিমান করে থাকবে? দেখ, এখন তো বিয়ে হয়ে যাচ্ছে, এখন তো ওগুলো ভুলে যা, দিয়ে নতুন করে সব শুরু কর। বাদ দে তো। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি সত্যি আনিশা আপুকে ভালোবাসতে? যদি ভালোই বাসতে তাহলে তো আমার মনে হয় না এমন করতে পারতে। এমন তো না যে আনিশা আপু তোকে রেখে আনিশা আপু অন্য কারোর সাথে রিলেশনে গেছিল। জানিস, আমরা যেমন তোকে খুঁজেছি তেমনি আনিশা আপু তোকে কত খুঁজেছে। আমাকে ফোনের উপর ফোন দিয়ে জিজ্ঞেস করতো তোকে পাওয়া গেছে কিনা। তুই না বলতি প্রতিশোধ নেওয়ার নাম ভালোবাসা না, ক্ষমা করে কাছে টেনে নেওয়ার নাম ভালোবাসা। একটু হেসে বললাম, দেখ, তোর আর আমার বিষয়টা এক না। আর তুই যদি আমার জায়গায় হতি তাহলে মনে হয় না তোর মুখ দিয়ে এই কথা বের হতো। শোন, ওর প্রতি যদি ভালোবাসা বা অনুভূতি না থাকতো তাহলে এই বিয়ে পর্যন্ত কখনো যেত না। যদি প্রতিশোধ নেওয়া হয় তাহলে এখন যে অবস্থা ওর আছে এর থেকে আরো দুগুণ খারাপ হতো। নাম্বারটা সেদিনই ব্লক লিস্টে যেত যেদিন প্রথম ফোন দেয়। আমি যা করছি তা তো এগুলো কিছুই না। ওর জন্য আরো কিছু অপেক্ষা করছে। আচ্ছা যাই হোক, ওগুলো বাদ দে। শোন, মানুষ মাত্রই ভুল হয়, কখনো না বুঝে কখনো বুঝে। ওই টপিক বাদ দে তো। আর কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় এলাম। রাতে চুপচাপ শুয়ে আছি আর ভাবছি কি করব। কি আর করার, যা হবার নয় সেটা হয়ে গেছে। পরের দিন সকালে মার্কেট যাব না তাও বাধ্য হয়ে বিয়ের শপিং করার জন্য আসতে হলো। বিয়ের শপিং শেষ করে দুপুরে বাসায় এসে শুয়ে পড়লাম। ভালো লাগছে না, শরীর কেমন ক্লান্ত। আবার কবে ঘুমিয়ে গেছি জানি না। এই কুত্তা, ওঠ, আর কত ঘুমাবি? যাও তো, একটু শান্তিতে ঘুমাতে দাও। বিকেলে 4টা বাজে, খাবি কখন? রাতে খাবো, এখন যাও। কুত্তি ওর ছেলেকে দিল, বিছানায় রেখে শুরু করলো কান্না। কেমনটা লাগে আপনারাই বলুন। উঠে গোসল করে রুমে এলাম, তারপর খাবার জন্য এলাম। প্রায় সব কাজিনরা চলে এসেছে। একেই বলে বিয়ে বাড়ি, শুধু চারপাশে কথা আর কথা। খাওয়া শেষ করে ছাদে এলাম, এসে চুপ করে দাঁড়িয়ে আছি। শালা বাসায় আস্তে আস্তে এমন হবে ভাবতে পারিনি। ভেবেছিলাম বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মানতেই হবে, ভালোবাসা অনেক। যদি ভালোই না বাসতো এতদিন অপেক্ষা করতো না, আর একটা রিলেশনে যেত, আর না হলে বিয়ে করে নিত। ও যতই ভালোবাসুক, কিন্তু ওর কপালে তো দুঃখ আছে। মানুষ এমন কেন? কাছে থাকতে মূল্য বোঝে না, যখন হারিয়ে যায় তখন পাগলের মতো খুঁজে। সত্যি মানুষের মন বোঝা বড় কঠিন। ফোনটা বাজছে পকেট থেকে, ফোন বের করে দেখে আনিসা। রিসিভ করব কি করব না ভাবছি। রিসিভ করলাম। রিসিভ করতেই, আসসালামু আলাইকুম, কি করেন জনাব? ওয়ালাইকুম আসসালাম। ছাদে দাঁড়িয়ে আছি। চাঁদে দাঁড়িয়ে আছো মানে? ফাইজলামি হচ্ছে, ফোন রাখেন। বোধহয় আশেপাশে মানুষ আছে আর ফোন দিয়েছে। ফোন কেটে সাইলেন্ট করে রাখলাম। কিছুক্ষণ ছাদে থেকে নিচে এলাম। সবাই যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত। যদি আমাদের ভিতর সম্পর্কটা ভালো থাকতো তাহলে হয়তো আমার থেকে বেশি কেউ খুশি হতো না। কেন যেন খুশি হতে পারছি না। অজানা এক ভয় ভিতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কাজিনগুলো এলো, তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন বিয়ে বাড়িতে সব শালিরা ঘিরে বসে আছে।
লাবণী আপুর দিকে আর চোখে তাকিয়ে ইচ্ছে মতো গালি দিচ্ছি। শালির জন্য সব কিছু হলো। কি দুলাভাই, এমন ভাবে কি দেখা হচ্ছে? না, মনে মনে আপনার আর আপনার নানির 14 গোষ্ঠী উদ্ধার করছি। রাগ করো না দুলাভাই, যা করেছি দুজনের ভালোর জন্য করেছি। আপনার বান্ধবীর কপালে দুঃখ এখনো অনেক বাকি আছে। এখনো এই আকাশকে চিনেনি। তা আজকে রাতে না হয় চিনিয়ে দিও, আর সবকিছু দেখিয়েও দিও। লাবণী আপুর কথা শুনে আর মুখ দিয়ে কথা বের হলো না। চুপ করে রইলাম। দেখতে দেখতে বিয়েটা ধুমধাম করে হলো। বিয়ে শেষ করে বাসায় আসলাম। গাড়ি থেকে নামার সময় শুরু করলো নাটক। আপনি কি নামবেন না ঢং করে বসে থাকবেন? কোলে করে নিয়ে যেতে হবে? পারবো না। ইচ্ছে হলে নামেন, না হলে বসে থাকেন। আব্বু, পাটা কেমন ব্যথা করছে। আপনার ছেলেকে বলছে কোলে নিতে, কিন্তু নিচ্ছে না, উল্টো ধমক দিচ্ছে। আব্বু আমার দিকে রেগে তাকিয়ে আছে। আর কিছু না বলে গিয়ে কোলে তুলে নিলাম। নিয়ে বিছানায় এসে জোরে করে ছেড়ে দিলাম। মা গো মা, ও বাবা গো, কোমর বুঝি গেল। ওই, তুমি আমাকে এমন ভাবে ছাড়লে কেন? নাটক করার শাস্তি। বড় ইচ্ছে ছিল গাড়ি থেকে নামার সময় বরের কোলে করে নিয়ে বাসর ঘর পর্যন্ত নিয়ে আসবে। ইচ্ছা তো পূরণ করেছি, আর তুমি রাগ করছো? আবার শুরু হলো নাটক। বলছি শোনো না। কি হয়েছে? মানুষজন আসতে লাগলো, তাই রুম থেকে বেরিয়ে গেলাম। এসে বাইরেই থাকলাম। রাতে ছাদে দাঁড়িয়ে আছি। যা ভাই, সবকিছু মিটমাট করে সবকিছু নতুন করে শুরু কর। আচ্ছা বলতো, কতদিন রাগ করে থাকবি? বেশি দিন পারবি না। চুপ করে দাঁড়িয়ে রইলাম। পকেট থেকে ফোন বের করে দেখি রাত 10:30 বাজে। যা, এবার শুধু শুধু রাগগুলোকে মনের ভিতরে পুষে রেখেছিস। এই, এখানে যে দাঁড়িয়ে, রাত তো কম হলো না, এবার রুমে যা। কিছু না বলে নিচে এলাম। রুমের সামনে আসতেই কাজিনদের বাধা। এখন বাসরঘর সাজানোর জন্য টাকা নিবে। বাধ্য হয়ে 10,000 টাকা দিতে হলো। তারপর দরজা খুলে দরজা লাগিয়ে আস্তে আস্তে বিছানার কাছে এলাম। আনিসা উঠে এসে সালাম করতে যাবে, তখন পিছনে সরে বললাম প্রয়োজন নেই, চুপচাপ শুয়ে পড়েন। মানে কি? শুয়ে পড়বো মানে? জি, চেঞ্জ করে শুয়ে পড়েন। আমিও শুয়ে যাব, অনেক ঘুম আসছে। আমার কথা শুনে আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আমি বালিশ আর একটা কথা নিয়ে নিচে শুয়ে পড়লাম। আগেই সবকিছু চেঞ্জ করা হয়েছে। ডিম লাইট অফ করে শুয়ে পড়েন। চুপচাপ শুয়ে পড়লাম। বুঝতে পারছি কান্না করছে। বেশ কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতের দিকে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। গেঞ্জিটাও ভেজা। ডুকরে ডুকরে কান্না করছে আর হেঁচকে তুলছে। আর কত কষ্ট দিবে? এই 9 দিনে তো কম কষ্ট দাওনি। আমি সহ্য করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। সরেন, না হলে কিন্তু ধাক্কা দিব। প্রয়োজন আছে আমার সাথে কথা বলতে আসার? আমি কি বলছি আমার কাছে আসেন। আর এমনভাবে কষ্ট পান? ভালোবাসি তো, আমি পারি না তোমাকে ছাড়া থাকতে। আচ্ছা এবার ক্ষমা করে দাও। অনেক তো কষ্ট দিলে, আর সহ্য হয় না। বুকের ভেতর অনেক ব্যথা করে। তো আমি কি করব? এইগুলো আমাকে বলছেন কেন? আমি আপনাকে ভালোবাসি না? যদি নাই ভালোবাসো তাহলে এই বিয়েটা করলে কেন? আপনাকে কষ্ট দিতে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছি। আপনাকে আমি সুখে থাকতে দিব না। বুকের উপর থেকে নামবেন না ধাক্কা দিব? না, নামবো না। এই বুকটা শুধু আমার। বুক ব্যথা করছে, নামেন। তুমি মিথ্যা বলছো। আমি সরি, তো আর কখনো এমন হবে না। আগের দিনগুলোর কথা মনে আছে? তোমার কাছে কতটা আকুতি মিনতি করেছিলাম। এগুলোকে তোমার কষ্ট মনে হয়, অবহেলা মনে হয়? যখন আমি বলতাম তখন তো তোমার কাছে এগুলো কিছুই মনে হতো না। এখন কষ্ট হয় এগুলোতে। এখন আমার উপর থেকে সরেন, আমি ঘুমাবো। অনেক ঘুম পাচ্ছে। আমি সরবো না। আমি না হয় তোমাকে এমন ভাবে কথা দিইনি, কিন্তু তুমি তো দিয়েছিলে। আমাকে কখনো কষ্ট দিবে না, কখনো অবহেলা করবে না, সব সময় বুকে আগলে রাখবে। ওগুলো মিথ্যা বলেছিলাম। আমার ভালোবাসার মতো ওগুলো মিথ্যা ছিল। আপনি বুঝতে পারছেন না? আমি আপনাকে কখনো ভালোবাসিনি। ভালোবাসলে কি আপনাকে এমনভাবে কষ্ট দিতে পারতাম? সবকিছুই আমার আবেগ ছিল। আবেগ কেটে গেছে। তুমি সবকিছু মিথ্যা বলছো। প্লিজ আর এমন ভাবে কষ্ট দিও না। আমি সবকিছু ঠিক বলছি, এখন সরেন, না হলে। আমি সরবো না। কেমনটা লাগে আপনারাই বলুন। উপর থেকে জোর করে নামিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। একদম আমার কাছে আসবেন না। কে শুনে কার কথা?
আবার এসে এবার আমার উপর শুয়ে পড়ল। রাগ হচ্ছে কিন্তু অনেক। মারবা তো মারো, যা ইচ্ছা করো, কিন্তু রাগ করে থেকো না, প্লিজ প্লিজ। আপনি কি আমার উপর থেকে সরবেন? ব্যথা লাগে তো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার ওই ফ্রেন্ডের হলো কি? এত বছরের সম্পর্ক, দরকার ছিল আমাকে বিয়ে করার, ওকেই বিয়ে করে নিতেন। দাঁড়ান, ওর সাথে আপনার বিয়ে দিয়ে দিব, আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমার কথা শুনে আনিসা এবার শব্দ করে কেঁদে দিল। এই নাটক কম করেন তো। তুমি ডিভোর্স দেওয়ার আগে সুইসাইড পছন্দ করব। উদয় কারোর জন্য জীবন নষ্ট করে লাভ আছে? উপর থেকে সরেন। আর কত কষ্ট দিবে? এগুলো কষ্ট মনে হচ্ছে আমার কাছে, তো এগুলো কষ্ট মনে হচ্ছে না, আমার এগুলো ভালো লাগছে না। মায়া হচ্ছে অনেক, কিন্তু ওই যে অভিমান, কিন্তু আস্তে আস্তে সব কিছু হাওয়া হয়ে যাচ্ছে। ওকে ঘুরিয়ে ওর উপর উঠে মুখের দিকে তাকিয়ে বললাম, আমার সাথে এমন করেছিল কি জন্য? আমার বুঝি কষ্ট হতো না? সরি, আর কোনো দিন এমন হবে না, প্রমিস করছি। এর আগেও তো প্রমিস করেছিলে। আমার কথা শুনে চুপ হয়ে গেল, আবার শুরু করলো কান্না। ডিজিটাল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। চোখের পানি মুছে দিয়ে কপাল একটা চুমু দিয়ে বললাম, এই পাগলিটা এখনো আগের মতোই ভালোবাসে। ভালোবাসা আছে, কিন্তু আগের মতো জেদ পাগলামিগুলো নেই। সব অভিমানে কষ্ট চাপা পড়ে গেছে। আবার শুরু করলো কান্না। আবার কান্না কি জন্য? তুমি আমার সাথে এমন করলে কি জন্য? প্রতিশোধ নিলাম। আরো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, আমারই তো কষ্ট হচ্ছে। পারলাম না। এই পাগলিটাকে খুব ভালোবাসি যে। সরি। আমিও অনেক সরি। খুব বেশি কষ্ট হয়েছে না? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। এইবার তাহলে শোকের সাগরে ভাসিয়ে দেই, কি বলো? কিছু বলার আগেই ওর ঠোঁট নিজের আয়ত্তে করে নিলাম। বেশ কিছুক্ষণ ঠোঁটের যুদ্ধ চলল। আনিসা সমান তালে রেসপন্স করেছে। দুজনে হাঁপাতে লাগলাম। প্রোটেকশন তো নেই। তো কি হয়েছে, তাড়াতাড়ি একটা বেবির আব্বু হয়ে গেলাম। আমি তো একটা বাচ্চা, আর আমার ঘরে আরেক বাচ্চা হবে। তো কি হয়েছে? আপনার যেহেতু সমস্যা নাই, তাহলে আমার কি সমস্যা? আবার ঠোঁট দুটো নিজের দখলে করে নিলাম। একটু পরে ছেড়ে দিয়ে গালে কাঁধে কিস করতে শুরু করলাম। ইতিমধ্যে আনিসার নিঃশ্বাস ঘন হয়ে গেছে। আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। আনিসা পাগলের মতো করতে শুরু করেছে। আমার চুলগুলো 2 হাতে খামচে ধরেছে। এইবার জান ভাই, অনেক তো শুনলেন, এবার ইতিহাস তৈরি হবে। ইতিহাস তৈরি করতে হলে বিয়ে করে ফেলেন। বেশ কিছুক্ষণ পরে দুজনে ক্লান্ত হয়ে শুয়ে আছি। আমি আনিসার উপর শুয়ে আছি। আরেকবার T20 হয়ে যাক, কি বলো? আমি কি বারণ করেছি? T20 বিশ্বকাপ খেলা শুরু করলাম। খেলা শেষ করে শুয়ে আছি। কিছুক্ষণ পর গিয়ে একে একে গোসল করে এসে শুয়ে রইলাম। তারপর দুজনে দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম।